কেমিস্ট্রি নিয়ে কেউ কোনো রকম টেনশন করবেন না। আমি বলে দিই একদম মানে সিলেবাস আমি কমপ্লিট করবই, এটুকু আমার দায়িত্ব। আপনাদের যেটুকু রেসপন্সিবিলিটি সেটি হচ্ছে যে যে ক্লাসগুলো করাচ্ছি সেটা প্রতিদিনেরটা যদি প্রতিদিন কভার আপ করে নিতে পারো তো সেটা সব থেকে ভালো। কেউ ব্যাকলগ রাখবেন না, ব্যাকলগ রাখলেই কিন্তু সমস্যা, তখনই আর কিন্তু ওই মানে সেটাকে মেক আপ করা খুব সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? স্যার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে একবার করার পর যখন দ্বিতীয়বার যাচ্ছি তখন সূত্রগুলো সব ভুলে যাচ্ছি, এটাই সমস্যা হয়ে না, যাচ্ছে। এটা যেটা করবেন সেটা সমস্যা নয়, এটা 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 খুব সাধারণ বিষয়। হয়তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা টিউশন পড়াই বা কিছু করি, পড়াই আর কি কোনোভাবে, গভর্নমেন্ট মানে প্রাইভেট স্কুলে হোক বা টিউশনে হোক। আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই তখন দেখবেন আমরা 11-12 হয়তো আমাদের মধ্যে অনেকেই পড়াই, যারা আছেন অনেকেই হয়তো পড়াই, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যে কোনো পড়াই। তো যেটা হয় দেখবেন যে যখন স্টুডেন্টদেরকে আমরা বোঝাচ্ছি তখন কিন্তু খুব সহজেই আমরা বুঝিয়ে দিতে পারছি, কারণ যেই নিটের সমস্ত প্রবলেম আমরা করে দিতে পারি। কিন্তু যখন নিজে পড়ছি না, এই নিজে পড়াটা মানে একটা ভীষণ টাফ বিষয়। এটা হ্যাঁ, ভীষণ টাফ বিষয় যে নিজে ইয়ে করা। এইটা বাংলায় বলা হয় সংখ্যাগত ধর্ম, আর ইংরেজিতে বলো পলিগেটিভ প্রপার্টি। সবাই একটু প্র্যাকটিসটা জারি রাখবেন, যে কোশ্চেনগুলো দিচ্ছি তার স্যানাপ আরও কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? আরও কোশ্চেন দেওয়া হবে। আর যাদের ইংলিশ ভার্সন আর কি, হ্যাঁ, যাদের ইংলিশ ভার্সন দরকার নোটসে তারা আমাকে একটু পার্সোনালি মেসেজ করবেন, আমি তাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে যে এই কোয়ালিটেটিভ প্রপার্টিজ আমরা করবো। তো দ্রবণ মোটামুটি পড়েছেন সবাই, কম বেশি জানেন, হ্যাঁ, তো ভুলেছেন যাই হোক সেটা অসুবিধা নেই। আমরা যেটা করবো সেই সংখ্যাগত ধর্ম কাকে বলে, কাদেরকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি কাদের বলা হয় না, দ্রবণের যে সমস্ত ধর্মগুলো শুধুমাত্র দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করে। এটি একটু ভালো করে মনে রাখবেন। এটা কথাটা খুব সোজা মনে হচ্ছে এরকম কেন পড়াচ্ছি, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে ওয়ার্ড আর সেন্টেন্স। এটা অত্যন্ত, এই যে পুরো কলিগেটিভ প্রপার্টি এটা পড়বো আমরা, এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা যে যে সমস্ত ধর্মগুলো শুধুমাত্র দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করে। দ্রবণের যে সমস্ত ধর্ম শুধুমাত্র দ্রাবক কণার সংখ্যার উপর নির্ভর করে, নির্ভর করে। যদি কেউ ইংলিশ মিডিয়াম আছেন বলবেন, আমি ইংলিশেও বলে দেবো, ঠিক আছে? বলে দেবো, হ্যাঁ। তাহলে the properties of solution which only depends upon the number of solute particles, শুধুমাত্র দ্রাবক কণার সংখ্যার উপর যারা ডিপেন্ড করে তাদেরকে বলা হচ্ছে কি, তাদের সংখ্যাগত ধর্ম বলে, তাদেরকে বলা হয় সংখ্যাগত ধর্ম। আচ্ছা, দ্রাবক কণার সংখ্যার উপর ডিপেন্ড করে। এখানে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দ্রাবের প্রকৃতির উপর ডিপেন্ড করে না, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। ওকে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তো কি কি সংখ্যাগত ধর্ম আছে? দ্রবণের চারটে সংখ্যাগত ধর্ম আছে। প্রথম হচ্ছে আপনার গিয়ে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, যাকে ইংরেজিতে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, elevation in boiling point, elevation in boiling point,
তিনি হচ্ছে হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন এন্ড ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, depression and freezing point. And number 4 is অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেসার। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে প্রিভিয়াস যা কোশ্চেনের বুঝতে পারছি বা দেখছি আর কি, কেমিক্যাল কাইনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর দ্য এক্সাম। আগের বছর বোধহয় মানে মাদ্রাসাতে 5টা কোশ্চেন পড়েছিল শুধু কেমিক্যাল কাইনেটিক্স থেকে, ঠিক আছে? দেখবেন একটু কোশ্চেনটা 9 10 এর 5টা কোশ্চেন পড়েছে, ঠিক আছে? তো একটু ভালো করে দেখবেন চ্যাপ্টারটা। আচ্ছা, তাহলে এই চারটে হচ্ছে সংখ্যাগত ধর্ম। মনে রাখবেন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা, বাষ্পচাপ কিন্তু নিজে কোনো সংখ্যাগত ধর্ম নয়। বাষ্পচাপ কোনো সংখ্যাগত ধর্ম নয়। সংখ্যাগত ধর্ম হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ঠিক আছে? 2 হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে সংখ্যাগত ধর্ম। স্ফুটনাঙ্ক নিজে কোনো সংখ্যাগত ধর্ম নয়, হিমাঙ্কও সংখ্যাগত ধর্ম নয়, অভিস্রবণ নিজেও কোনো সংখ্যাগত ধর্ম নয়। তাহলে এই চারটে প্রপার্টি কিন্তু একদম এগুলো মনে রাখবেন, এগুলোই মনে রাখবেন। বাষ্পচাপ এটা ভুল করানোর জন্য দেয়, নিচের কোনটি সংখ্যাগত ধর্ম, এই দিল বাষ্পচাপ। একদম প্রথমেই মানে ওটা না দেখেই আমরা নোট কি করে দিলাম, অ্যানসার করে দিলাম, উত্তর ভুল হয়ে গেল। বাষ্পচাপ কোনো মতেই সংখ্যাগত ধর্ম নয়, চারটি হচ্ছে সংখ্যাগত ধর্ম। চলুন আমরা প্রথম শুরু করব রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বা বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আচ্ছা, আপেক্ষিক অবনমন কাকে বলে? আপেক্ষিক অবনমন মানে হচ্ছে, ধরুন একটা বিশুদ্ধ দ্রাবক আছে, তার একটা বাষ্পচাপ আছে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। অবশ্যই এটা প্রথমে যোগ করতে হবে নির্দিষ্ট উষ্ণতা, কারণ উষ্ণতার পরিবর্তন করলে বাষ্পচাপেরও চেঞ্জ হয়ে যাবে। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমি ধরে নিচ্ছি কত, না আমি ধরছি হচ্ছে গিয়ে আপনার পি নট, পি নট ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? পি নট আমি ধরছি গিয়ে এটা বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। হ্যাঁ, আচ্ছা ওই দ্রাবকে, আচ্ছা এই যে ইয়েগুলো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে সংখ্যাগত ধর্মগুলো, এগুলো হচ্ছে কিসে কিরকম দ্রবণের ক্ষেত্রে এগুলো মানে কাজ করবো আমরা প্রথম। এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবের লঘু দ্রবণের জন্য এগুলো করবো, লঘু দ্রবণের জন্য। এই পুরো এই কথাটা বারবার যাতে আমাদের না লিখতে হয়, এটাকে আমরা একটা কিছু দিয়ে ডিনোট করে দিচ্ছি। এটা আমরা ধরছি গিয়ে ধরুন যে এটা হচ্ছে এই কিছু একটা নাম দিচ্ছি আমরা এটা, ঠিক আছে? এটা রিসেন্ট হলো, এটা হচ্ছে ধরুন দ্রবণ সিন্দুর। হ্যাঁ, দ্রবণ সিন্দুর, অপারেশন সিন্দুর হলো কদিন আগে, তো আমরা দ্রবণ সিন্দুর নাম দিলাম, যে এই পুরো দ্রবণটার নাম হচ্ছে সিন্দুর দ্রবণ। হ্যাঁ, চলুন। তো যদি লিখতে হয় কোথাও তো আমরা ওটা ইউজ করবো, বারবার যাতে আমাদেরকে ওটা না লিখতে, ঠিক আছে? চলুন। তো এখন ঘটনা হচ্ছে যে দ্রাবকে যদি আমরা ধরুন কিছু পরিমাণ ওই যেগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবক, তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত করা হয়েছে, দ্রবীভূত করে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ কত ধরছি, বাষ্পচাপ দেওয়া হচ্ছে পি, ধরে নিন এটা হচ্ছে পি। এখন তাহলে বাষ্পচাপের অবনমন কতটা বলুন, পি নট মাইনাস পি, এটা হচ্ছে অবনমন, কমেছে কতটা, পি নট মাইনাস পি। যদি আপেক্ষিক অবনমন বলছি, রিলেটিভ লোয়ারিং বলছি, তো কার থেকে কমছে, কার সাপেক্ষে এই অবনমনটা হচ্ছে, পি নটের সাপেক্ষে। তাহলে পি নট মাইনাস পি বাই পি নট, এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। রাউল্টের সূত্র কি বলেছে, রাউল্টের সূত্র কি বলছে, রাউল্টের সূত্র পড়তে হবে,
পরামিত সূত্র বলছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার ক্ষেত্রে, না ওই সিঁদুর দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হয়, না দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। হ্যাঁ, x2 হচ্ছে গিয়ে কি, না দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ। প্রত্যেকে চেষ্টা করবেন একটু নোট করে নেওয়া খাতায়, এটা থেকে ভালো মানে কোনো উপায় হতে পারে না, খাতায় নোট করানো ক্লাসের সাথে সাথে। দ্রাবের মূল ভগ্নাংশটা আমি এটা কি করতে পারি, এটাকে আমি করতে পারি, দেখুন হচ্ছে গিয়ে যে পি নট মাইনাস পি বাই পি নট, এটা ইকুয়ালস টু আমি করতে পারি হচ্ছে গিয়ে এই এক্স টু আছে, এটা থেকে একটা রিলেশন আমি পেতে পারি, যে রিলেশনটা হচ্ছে গিয়ে কি পি নট মাইনাস পি বাই পি নট সমান হচ্ছে এক্স টু মানে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস এক্স ওয়ান করতে পারি এরকম আমি, এক্স টু সমান ওয়ান, এই এক্স টু সমান ওয়ান মাইনাস এক্স ওয়ান লিখতে পারি এরকম, ঠিক আছে। আর আবার এখানে দেখুন এটা n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 হতে পারে, এখান থেকে একটা রিলেশন আসতে পারে p নট মাইনাস p নট বাই p নট, p নট বাই p নট মানে হচ্ছে 1 আর p মাইনাস p বাই p নট সমান হচ্ছে x2, তাহলে p বাই p নট ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস x2, তাহলে আমি লিখতে পারি যে p বাই p নট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে x1 বা হচ্ছে p ইকুয়ালস টু p নট ইনটু x1, এটা পাচ্ছি। জিজ্ঞাসা করতে পারে যে কোনটা থেকে, মানে এটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে নিচের কোন সূত্রটা ঠিক, কোন সূত্রটা বা কোন সম্পর্কটা ঠিক, সম্পর্ক হচ্ছে p সমান p নট ইনটু x1, এটা ঠিক। এবার এটাকে আমরা একটু ভাঙাচোরা করব, তো ভাঙাচোরা করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে p নট মাইনাস p বাই p নট ইকুয়ালস টু x2, তাহলে p নট মাইনাস p বাই p নট x2 মানে কি n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2, এটা পাচ্ছি, তাই তো। এখানে আমি করলাম কি, না এখানে যদি ধরুন একটা লঘু দ্রবণ হয়, তো লঘু দ্রবণের ক্ষেত্রে কি হবে, লঘু দ্রবণের ক্ষেত্রে এই n1 প্লাস n2 ইজ নিয়ার ইকুয়ালস টু কি হবে n1, n1 প্লাস n2 নিয়ার ইকুয়ালস টু n1 হয়ে যাবে, ঠিক আছে। তো তার মানে আমি লিখতে পারি যে p নট মাইনাস p বাই p নট ইকুয়ালস টু হচ্ছে n1 ডিভাইডেড বাই সরি n2 ডিভাইডেড বাই n2 ডিভাইডেড বাই n1, n1 প্লাস n2 এর জায়গায় আমি n1 লিখলাম, 10p হবে এটা। আচ্ছা n2 সমান কি হয়, n2 সমান কি হয় বলুন, মোল নাম্বার অফ মোলস আমি কি করে নির্ণয় করব, নাম্বার অফ মোলস n2 সমান কি w2 বাই m2, অর্থাৎ মোল সংখ্যা W সমান বাই M। w বাই m, তো আমি w2 লিখছি, 1 আমি দ্রাবকের ক্ষেত্রে ইউজ করছি, দ্রাবকের ক্ষেত্রে, আর 2 ইউজ করছি আমি দ্রাবের ক্ষেত্রে, ঠিক আছে, দ্রাবের ক্ষেত্রে আমি 2 ইউজ করছি, এই দ্রবণের ক্ষেত্রে সরি দ্রবণের ক্ষেত্রে, এটা দ্রাবের ক্ষেত্রে, হ্যাঁ 2 হচ্ছে দ্রাবের ক্ষেত্রে, এক হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে ইউজ করব, 2 হচ্ছে দ্রাবের ক্ষেত্রে, তাহলে n2 মানে w2 বাই m2, দ্রাবের মোল ভর বা দ্রাবের আণবিক ভর বলতে পারি, বা মোলার ভর বলতে পারি, তাহলে n2 এর জায়গায় আমি লিখছি w2 বাই m2 ডিভাইডেড বাই w1 বাই m1, তাহলে p নট মাইনাস p বাই p নট ইকুয়ালস টু আমি করতে পারি w2 m1 বাই w1 m2, এই m2 টা এখান থেকে ক্যালকুলেট করতে পারো অনেক সময়, m2 সমান হয়ে যাবে কি, m2 সমান হয়ে যাচ্ছে p নট বাই p নট মাইনাস p ইনটু w2 ইনটু m1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে w1, ঠিক আছে, w ইনটু m1 ডিভাইডেড বাই w1। আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই, এই অবধি কারো কোনো প্রবলেম আছে বলুন তাহলে, এনি প্রবলেম? স্যার আগের পেজটা একটু দেখান না। আগের পেজটা ওকে, এই যে বলুন যদি কারো সমস্যা আছে কিছু নেই তো। হ্যাঁ স্যার, এবার কন্টিনিউ করুন। ধরুন আমি একটা কোশ্চেন দিচ্ছি এখানে, সাপোজ একটা কোশ্চেন দিচ্ছি এরকম, যে বলা হলো যে 300 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ, 300 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 12.3 কিলো পাস্কাল, 12.3 কিলো পাস্কাল, ঠিক আছে। বলা হলো 1 মোলাল, 1 মোলাল অনুদ্বায়ী
দ্রাবের দ্রবণের বাষ্পচাপ নির্ণয় করো। ঠিক আছে, এটা দিয়েছি। আমি কি করব, ধরুন অ্যান্সার দেয়নি আমাকে, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি অপশন দিচ্ছি না, জাস্ট একটা কোশ্চেন দেখাচ্ছি। ফর্মুলা কি জানি, পি নট বাই পি বাই পি নট ইকুয়ালস টু হচ্ছে এক্স টু। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে এক্স টু। আচ্ছা, আমি একটু আগে একটা ফর্মুলা করেছি এখানে, এই যে পি নট মাইনাস পি সমান হচ্ছে ডাব্লিউ টু এম ওয়ান বাই ডাব্লিউ ওয়ান এম টু, এটা ইউজ করছি আমি ফর্মুলাটা, যে পি নট মাইনাস পি বাই পি নট সমান হচ্ছে গিয়ে ডাব্লিউ টু এম ওয়ান বাই ডাব্লিউ ওয়ান এম টু, ডাব্লিউ টু এম ওয়ান বাই ডাব্লিউ ওয়ান এম টু। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি যে স্যার আপনি তো এটা করে দিলেন, এটা তো লঘু দ্রবণের জন্য, এটা এন ওয়ান প্লাস এন টু, এটা নর্মালি কিন্তু এই সূত্রগুলো সবই লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। যদি দেখেন যে না 100 গ্রাম জলে 70 গ্রাম চিনি মেশানো হয়েছে, তো এটাকে লঘু দ্রবণ বলবো না আমি? তাহলে লঘু দ্রবণ যদি না হয়, তাহলে এটাতেই বসাবে, এই যে এটাতে এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, এটাতেই বসাবো আমরা। আমরা নর্মালি এটা করছি আমাদের। এখন দেখুন তাহলে, আচ্ছা, ওয়ান মোলাল দ্রবণ মানে কি, অথবা বলুন তো মোলালিটি কাকে বলে? ওয়ান মোলাল মানে কি, মোলালিটি কাকে বলে? কে কে বলতে পারবেন বলুন, কেউ যদি জানেন। আচ্ছা, এই মোলালিটি, নরমালিটি, মোলালিটি এগুলো জানা আছে না নেই? একটু যদি কারো অসুবিধা আছে বলুন, আমি বলে দেবো তাহলে ছোট ছোট করে। স্যার 1000 গ্রাম দাবকে যত গ্রাম দাব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলালিটি। গ্রাম না, গ্রাম না, গ্রাম না, মোল। এটা মোলালিটি। স্যার মোল। ইয়েস, তার মানে 1 কেজি জলে, এটা 1 মোলাল, 1 কেজি জলে এর মানে হচ্ছে 1 মোল দ্রাবক দ্রবীভূত আছে, তবে 1 মোলাল হবে। স্যার আর 1 লিটার দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে মোলারিটি। না, সেটা দ্রাবকে নয়, দ্রবণে। 1 লিটার দ্রবণে সেটা, এটা কিন্তু হ্যাঁ মনে স্যার, রাখতে দ্রবণ হবে। দ্রবণ, হ্যাঁ ঠিক। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো স্যার মিস্টেক যেন না হয়। স্যার একটু হ্যাঁ, স্যার একটু বলে দিন না সূত্র। আচ্ছা বলে দেবো, ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওকে, ওয়েট করুন, আমি বলে দিচ্ছি, এগুলো বলে দিচ্ছি। আপাতত দেখুন তাহলে 1 কেজি জল মানে W1 সমান হচ্ছে 1 কেজি। আচ্ছা, এই যে W2 বাই M2, এটাই তো M2, এই W2 বাই M2 এর জায়গায় আমি বসাবো 1 মোল, এই জায়গায় 1 মোল বসাবো আমি। আর W1 টা হয়ে গেছে 1 কেজি। M1 তো আমরা জানি কত হয়, 18 হয়, জলের আণবিক ভর হচ্ছে 18। P0 এর ভ্যালু আমরা জানি কত, 12.3 মাইনাস P, টাই ক্যালকুলেট করতে হবে, বাই 12.3 ইকুয়ালস টু W2 বাই M2 মানে হচ্ছে 1 ইনটু 18 ডিভাইডেড বাই 1 কেজি। 1 কেজি মানে কত, 1000 গ্রাম। কত করব, 1000। এবার এটা ক্যালকুলেট করে আপনাদের পিটা ক্যালকুলেট করতে হবে। আশা করি এটা ক্যালকুলেট করে দিতে পারবেন আপনারা, পি ক্যালকুলেট করে নেবেন। ঠিক আছে, এটা 55.5 হয়, এটা মানে ইয়ে করলে, এটা জানি 55.55। ঠিক আছে, এবার এটাকে মাল্টিপ্লাই করে আবার এটাকে আরো সোজা করে দেবো, আরো সোজা করে দিচ্ছি। তাহলে দেখুন এটা কি করে করবেন, এটা দেখুন এই 12.3 বাই 12.3 1 মাইনাস পি বাই 12.3 ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 55.55। ঠিক আছে, এটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে p বাই 12.3 ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই 55.55। হ্যাঁ, এবার এটা ক্যালকুলেট করতে আরো অনেক সোজা হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে সোজা হয়ে যাবে আমাদের কাছে। তো দেখবেন এটা নরমালি 12.3 থেকে কম আসবেই অবশ্যই। ঠিক আছে, এটা মনে রাখবেন যে দ্রবণের বাষ্পচাপ সবসময় কি হয়, দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে বেশি হয়। ঠিক আছে, এটা মনে রেখে দেবেন, এটি কম হয়, দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা সর্বদা কম হয়, কম। ঠিক আছে, আচ্ছা, এবার যেগুলো বলছিলেন মোলারিটি, নরমালিটি, ওগুলো একটু জাস্ট বলে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে গাঢ়ত্ব। গাঢ়ত্ব আমরা নানাভাবে বলতে পারি, কি কি ভাবে, কনসেন্ট্রেশন প্রথম হচ্ছে গিয়ে মোলারিটি। মোলারিটি কাকে বলে, মোলারিটি কাকে বলে? 1 লিটার দ্রবণে স্যার যত মোল দাব দ্রবীভূত থাকে। ঠিক, তাহলে আমি লিখবো যে 1 লিটার দ্রবণে যত মোল
দ্রাবক দ্রবীভূত থাকে সেটা ফর্মুলা কি হয় ফর্মুলা মোলারিটি ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয় মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয় মোলারিটি ইকুয়ালস টু হচ্ছে কি W2 ইনটু 1000 বাই হচ্ছে গিয়ে M2 ইনটু V এটা ml এ লিখবেন সবসময় ঠিক আছে এটা লিখবেন ml এ আদারওয়াইজ আমরা কি করতে পারি m সমান লিখতে পারি n2 ডিভাইডেড বাই v n2 ইন মোলে থাকবে ভিটা হচ্ছে লিটারে থাকবে এটা করলেও হবে মোল পার লিটার ঠিক আছে এটা করলেও হবে ইউনিট তো জানেন মোল পার লিটার এটা মোলারিটি উষ্ণতার উপর ডিপেন্ড করে এটা মনে রেখে দিবেন মোলারিটি কি করে উষ্ণতার উপর ডিপেন্ড করে কেন ভলিউম আছে উষ্ণতার উপর নির্ভর করে বুঝছেন আচ্ছা পোলারিটি নেক্সট হচ্ছে গিয়ে নরমালিটি এগুলো আমাদের দ্রবণের সময় লাগবে আরো এই দ্রবণ বলছি আয়নিক ইকুইলিব্রিয়াম ওই জন্য আরেকবার কি দিচ্ছি বলো নরমালিটি কাকে বলে কেউ বলতে পারবেন 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে মোল সংখ্যা মানে যেমন হচ্ছে গিয়ে কি মোল সংখ্যা মানে আমরা পাচ্ছি হচ্ছে মোল সংখ্যা মানে আমি পাচ্ছিলাম ভর বাই আণবিক ভর এখানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা কি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা করে দিচ্ছি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কাকে বলে জানেন এটা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর করলে আমরা মোল সংখ্যা পাই প্রদত্ত ভর বাই যদি তুল্যাঙ্ক ভর করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আবার তুল্যাঙ্ক ভর কাকে বলে জানেন তুল্যাঙ্ক ভর এটা হচ্ছে আণবিক ভর বাই এন ফ্যাক্টরটা কি এন ফ্যাক্টর হচ্ছে অ্যাসিডের জন্য এন সমান হচ্ছে অ্যাসিডের বেসিসিটি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা স্যার ঠিক আর ক্ষারের ক্ষেত্রে অম্লগ্রাহিতা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আর কি হতে পারে ক্ষারের অম্লগ্রাহিতা আর 3 হচ্ছে লবণের পজিটিভ বা নেগেটিভ আধানের সংখ্যা ঠিক আছে এটা নরমালিটি আমরা পেয়ে যাব তো নরমালিটির ফর্মুলা কি হয় নরমালিটি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে W2 * 1000 বাই E2 * V E2টা কি E2টা হচ্ছে তুল্যাঙ্ক ভার E2 হচ্ছে দ্রাবের তুল্যাঙ্ক ভার ওকে এটা হলো নরমালিটি নেক্সট হচ্ছে মোলারিটি নেক্সট আমরা পড়ব হচ্ছে মোলারিটি যারা জানেন হয়তো তাদের একটু বিরক্ত লাগতে পারে বাট যারা জানে না তাদের জন্য বলে দিতে হবে মোলারিটি হতে পারে এটা না জানা কোনো নাই কাজ নয় মোলারিটি কাকে বলে তা প্রতি কেজি দ্রাবকে 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা এটা কি করে ক্যালকুলেট করব এম ক্যাপিটাল স্মল এম দিয়ে ডিনোট করা হয় এটা হচ্ছে W2 * 1000 বাই W1 * m এটা হয় ঠিক আছে মোলারিটি এটা উষ্ণতার উপর ডিপেন্ড করে না আর কি আর হচ্ছে মোল ভগ্নাংশ এটা হলেই হলো মোল ভগ্নাংশ মোল ফ্র্যাকশন x দিয়ে ডিনোট করা হয় ধরুন কোথাও n1 মোল a আছে প্লাস n2 মোল b আছে তাহলে a এর মোল ভগ্নাংশ কত হবে x এ n1 মোল a আর n2 মোল b আছে ধরে নিন ঠিক আছে n1 মোল a n2 মোল b এটা কোথাও দ্রবীভূত আছে x এর সমান কি হবে n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2 আর xb সমান কি হয়ে যাবে n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 এইগুলো মনে রাখবেন এটা হচ্ছে মোল ভগ্নাংশ ক্লিয়ার এই অবধি আশা করি কোনো সমস্যা নেই সমস্যা নেই চলুন তাহলে আমাদের হয়ে গেল প্রথমটা শেষ নেক্সট আমরা এলিভেশন এন্ড বয়েলিং পয়েন্ট করব ঠিক আছে বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্কের উন্নয়ন এলিভেশন এন্ড বয়েলিং পয়েন্ট আচ্ছা ধরে নিচ্ছি
বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক আমি ধরছি কত না টিবি। টিবি আচ্ছা ওই সিন্দুর দ্রবণের, হ্যাঁ সিন্দুর যেটা লিখেছিলাম সিন্দুর, সিন্দুর মানে বুঝতে পারছেন কি, হ্যাঁ দ্রবণের, সিন্দুর দ্রবণের স্ফুটনাঙ্ক। সিন্দুর দ্রবণ মানে কি লিখেছিলাম, যে কি লিখেছিলাম মনে আছে কারো? তড়িৎ অবিশ্লেষ্য, ওই যে অনুদ্বায়ী, যে দ্রবণটা, হ্যাঁ অনুদ্বায়ী, তড়িৎ কঠিন। অনুদ্বায়ী এবং কঠিন দ্রাবক। ঠিক আছে, কঠিন দ্রাবক তার মানে হচ্ছে নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট এন্ড সলিড সলিউট। ঠিক আছে, সলিড সলিউট এটাতে অ্যাড করতে হবে। তাহলে কি হবে এখানে দেখুন, এটা টিবি ডট হলো, এই টিবি ডটটা কিন্তু কি হবে, টিবি ডটটা গ্রেটার দেন হচ্ছে টিবি, টিবি ডটটা গ্রেটার দেন টিবি। আচ্ছা স্ফুটনাঙ্ক কাকে বলে, কে 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 জানেন একটু বলুন তো? স্ফুটনাঙ্ক কাকে বলে বলুন কেউ, কাকে বলে? যখন স্যার যে পারিপার্শ্বিক টেম্পারেচারে পারিপার্শ্বিক বাষ্পচাপের সঙ্গে ইয়েটা সমান হবে, ঠিক, দ্রবণ বা দ্রাবকের বাষ্পচাপটা বাষ্পচাপ। যখন বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে, অ্যাটমসফেরিক প্রেসারের সাথে যখন একটা কোনো দ্রবণ বা কোনো লিকুইডের বাষ্পচাপ সমান হবে তখন সেটা ঘুরতে শুরু করে। তার মানে যে উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ কি হয় না ওই হচ্ছে গিয়ে পরিবেশের যে চাপ আর কি, বায়ুমণ্ডলীয় চাপ সেটার সঙ্গে সমান হয়ে যায়, সেটাকেই আমরা বলছি স্ফুটনাঙ্ক। ঠিক আছে, সেটাকে বলছি স্ফুটনাঙ্ক। তো এখানে কি হবে না, এখানে তাহলে কি হচ্ছে যে একটা দ্রাবক ধরুন জল যে উষ্ণতায় ফুটছিল, জলের সাথে আমি চিনি মিশিয়ে দিয়েছি, তো চিনি মিশালে নিশ্চয়ই সেই উষ্ণতায় ফুটবে না, হ্যাঁ সেই উষ্ণতা ফুটবে না, তার থেকে বেশি টেম্পারেচার দিতে হবে, তার থেকে বেশি টেম্পারেচার দিতে হবে, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত বাড়ছে, কতটা টিবি ডট মাইনাস টিবি, এটা সমান হচ্ছে আমি লিখছি ডেল্টা টিবি, এটাকেই বলা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন এখানে রাউল্টের সূত্রটা কি, এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রটা কি? রাউল্টের সূত্র হচ্ছে যে কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুবায়ী কঠিন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হয় না দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, মোলাল গাঢ়ত্ব মোলালিটির সঙ্গে সমানুপাতিক হয়, ডেল্টা টি প্রপোর্শনাল টু এম। তাহলে ডেল্টা টিভি সমান এখানে আমি লিখতে পারি কেবি ইনটু এম। এই কেবি কে বলা হয় ইবিউলোস্কোপিক ধ্রুবক, কেবি কে বলা হয় ইবিউলোস্কোপিক ধ্রুবক। ঠিক আছে, বা বলতে পারি আমি মোলাল উন্নয়ন ধ্রুবক বা স্ফুটনাঙ্ক ধ্রুবকও বলা হয়। ঠিক আছে, তাহলে ডেল্টা টিভি সমান হচ্ছে কেবি ইনটু এম। তাহলে আমি পেলাম কি না ডেল্টা টিভি সমান কেবি ইনটু এম। তাহলে ডেল্টা টিভি সমান কেবি ইনটু এম যদি করি, তাহলে ডেল্টা টিভি সমান কেবি ইনটু আমি এম এর ভ্যালু কি পাবো, মোলারিটি সমান কি পাবো W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2, এটা পাবো তো W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2। ওকে, এখন এই কেবিটা কি অ্যাকচুয়ালি, কেবি কাকে বলে, কেবিটা আমরা ক্যালকুলেট করব। কেবি যদি ক্যালকুলেট করতে চাই তো দেখুন এখন W2 বাই M2 কে আমি কি লিখতে পারি, N2 লিখতে পারি, N2 ইনটু 1000 বাই W1। এখন N2 সমান যদি 1 মোল হয় হয় এবং W1 সমান যদি 1 কেজি হয়, 1 কেজি হলে কি হবে না এখানে আমি বলতেই পারি যে ডেল্টা টিভি সমান কেবি। তার মানে আমি কি বলবো, তার মানে কি হবে ডেল্টা টিভি সমান কেবি যদি হয়, ডেল্টা টিভি সমান কেবি মানে হচ্ছে যে প্রতি এখানে আমি যদি বলি যে 1 কেজি কোনো দ্রাবকে, বিশুদ্ধ দ্রাবকে 1 মোল যদি তড়িৎ বিশ্লেষ্য অনুবায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় সেটাই হচ্ছে কি না এবিউলোস্কোপিক ধ্রুবক, এবিউলোস্কোপিক ধ্রুবক। এর একক কি হয়, কেবির একক কি হয়, আমি লিখেছিলাম ডেল্টা টিভি সমান কেবি ইনটু এম। তাহলে কেবি সমান কি হচ্ছে ডেল্টা টিভি বাই হচ্ছে এম। আচ্ছা ডেল্টা টিভির একক কি হতে পারে, কেলভিন হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। আচ্ছা এম এর ইউনিট কি হয়, মোলালিটির ইউনিট কি হয়, প্রতি কেজিতে যত মোল থাকে তাহলে মোল পার কেজি। তাহলে আমি লিখতেই পারি এখানে কেলভিন কেজি মোল ইনভার্স, এটা হচ্ছে ইউনিট অফ ডেল্টা টিভি, ডেল্টা টিভির ইউনিট হচ্ছে এটা কি না কেলভিন কেজি মোল ইনভার্স, এটা খুব পরে পরীক্ষা। আচ্ছা যেমন ধরে নিন জলের ক্ষেত্রে, এটা মনে রেখে দেবেন একটু পারলে, অনেক সময় দেয় না, জলের কেবি কত হয়, জলের কেবি হচ্ছে গিয়ে কত না 0.52 কেলভিন কেজি
মোল ইনভার্স, এটা জলের ক্ষেত্রে হয়। তার মানে হচ্ছে এটার মানে কি, তার মানে হচ্ছে যদি আমরা 1 কেজি জলে 1 মোল কোনো তড়িৎ বিশ্লেষ্য অনুযায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত করি, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হবে? 0.52 কেলভিন। কত হবে? 0.52 কেলভিন। আমরা ডেল্টা টিভি ভ্যালুটাকে ক্যালকুলেটও করতে পারি। ডেল্টা টিভি সমান, আজকে আমরা এই ডেল্টা টিভি বলছি, কেভি ভ্যালুটাকে আমরা আজকে অনেকগুলো নিউমেরিক্যালসও করাবো এর সাথে সাথে, ঠিক আছে? কেভি সমান কি হয়? কেভি সমান হচ্ছে গিয়ে মনে রাখবেন আর ইনটু টিভি স্কয়ার ডিভাইডেড বাই 1000 ইনটু এলভি। আচ্ছা, আর তো আমরা জানি আরটা কি, আরটা কি সর্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক অলরেডি আমরা জানি, তার ভ্যালুও জানি। টিভিটা কি? টিভিটা হচ্ছে দ্রাবকের বা স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এই এলভিটা হচ্ছে কি না বাষ্পীভবনের লিন তাপ, লিন তাপ স্যার। বাষ্পীভবনের লিন তাপ, ঠিক আছে? বাষ্পীভবনের লিন তাপ, এটা তো জানেন সবাই কম বেশি, ঠিক আছে? এটা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। আমি লাস্টে নিউমেরিক্যালস করাচ্ছি, এখন আর নিউমেরিক্যালস করাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, না নিউমেরিক্যালস একটা করিয়ে দেবো। স্যার একটা করিয়ে দিন। আচ্ছা, করিয়ে দিচ্ছি, শুনুন তাহলে দিচ্ছি। নাহলে স্যার পরে আবার মনে থাকবে না, এখন এই গরম গরম একটু হয়ে যাক একটা। আচ্ছা, হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ। না না, নিউমেরিক্যালস করাবো, প্রচুর নিউমেরিক্যালস করাবো, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা বলেছে বেনজিনের কেবি সমান দেওয়া আছে কত না 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স। এটা পরীক্ষার পরে, হ্যাঁ, মোল ইনভার্স। আচ্ছা, এখন 226 গ্রাম বেনজিনে 226 গ্রাম বেনজিনে 3.26 গ্রাম সেলেনিয়াম সেলেনিয়াম পলিমার হিসাবে, পলিমার মানে এটা এসিএন এরকম দ্রবীভূত আছে, হ্যাঁ, কিভাবে দ্রবীভূত আছে? পলিমার রূপে আছে, তো তাহলে হচ্ছে এটা এসিএন এরকম আছে, হ্যাঁ, এসিএন দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে। এটা সীমান্তের অবলম্বন। আচ্ছা, এটাই করাবো, আমি অঙ্কটা লিখে রাখছি, হ্যাঁ, একটু পরে করাচ্ছি। যদি বেনজিনের এটা কেবিন এটা কেএফ হবে, হ্যাঁ, কেএফ হবে বেনজিনের ডেল্টা টিএফ, এটা কি বলছি এখন আসছে সেটা, হ্যাঁ, টিএফ সমান 0.11 কেলভিন হলে একটাই করাবো, তাহলে বুঝতে পারবেন এন এর মান কত। এন এর মান কত? অপশন 4, 6, 8, অপশন 16, ঠিক আছে? এটা আসছে, আমি একটু পরে অঙ্কটা করছি। এর মধ্যে একটা অঙ্ক মানে আর টপিক করে দিই, একই রকমের টপিক, তারপরে অঙ্ক করাচ্ছি। অঙ্ক করাবো, আজ অনেকগুলো অঙ্ক করাবো, 15টা অঙ্ক রেডি করে দিয়েছি, ঠিক আছে? লাস্ট টাইম রেডি করে রেখেছি, ওগুলো করিয়ে আছে। আচ্ছা, চলুন, তাহলে এটা হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। আরেকটা জিনিস বলবো এখানে, এটা হচ্ছে যে যদি আমরা আলাদা আলাদা ধরুন তিনটে আমাদের এটা এটা করছি সীমাঙ্কের অবনমন, নেক্সট আমরা পড়বো সীমাঙ্কের অবনমন, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। সীমাঙ্কের অবনমন, সীমাঙ্কের অবনমন মানে কি? সীমাঙ্ক যখন স্ফুটনাঙ্ক বাড়ছিল সেরকম সীমাঙ্ক কমে যাবে, ঠিক আছে? কারণ বিশুদ্ধ দ্রাবকের একই রকম কিন্তু সবই, আর অত ইলাবোরেট করে বলবো না। দ্রাবকের হিমাঙ্ক কত? হিমাঙ্ক আমি ধরে নিচ্ছি টিএফ। আচ্ছা, দ্রবণের হিমাঙ্ক কত? দ্রবণের হিমাঙ্ক ধরে নিচ্ছি আমি কত না টিএফ ডট। তাহলে এখানে হিমাঙ্কের অবনমন কতটা? টিএফ মাইনাস টিএফ ডট, টিএফ মাইনাস টিএফ ডট। হ্যাঁ, এখানে এখানে কিন্তু দ্রাবকেরটা বড়, হিমাঙ্কটা কমে যায় এখানে, ঠিক আছে? ওই যে হ্যাঁ স্যার, হিমাঙ্ক তো ওই জন্য উল্টো। উল্টো, হ্যাঁ। এখানে কি হয় না হচ্ছে কি দেখবেন এরকম একটা এক্সাম্পল, মানে এটা একদম ডাইরেক্ট ইয়ে হচ্ছে
ইউজ হচ্ছে কোথায়, অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে যদি আমরা ওই বরফের কোনো জায়গায় যাই, সেখানে বরফ ওখানে গাড়ির রেডিয়েটারে ইথিলিন গ্লাইকল মেশানো হয়, অনেক জায়গায় বরফে নুন দিয়ে দেওয়া হয় ওটা বরফটাকে ভাঙার জন্য, বা স্যার হ্যাঁ আমি ওটাই বলতে হ্যাঁ চাইছিলাম যে বরফে হ্যাঁ বরফের নুন নুন দিয়ে হিমমিশ্র দেওয়া হয়। যেটাকে বলি। হ্যাঁ, তাহলে কি হয় না ওটা জমে যায় না, ঠিক আছে, না হলে তো মানে ওই যে জলের হিমাঙ্ক কত 0 ডিগ্রি, তাহলে হিমাঙ্কটা আরো কমে যায়, 0 ডিগ্রি থেকে আরো কমে যায়, তাহলে আরো কমে গেলে অত সহজেই মানে জমে না ওটা, আরো যদি হিমাঙ্কটা পড়ে যায় মাইনাসে চলে যায়, ঠিক আছে। তো টিএফ ডট এখানেও কিন্তু রাউলটের সূত্র কি বলা হয়েছে, সেম, যে দ্রবণের হিমাঙ্কের অবনমন কি হবে, হিমাঙ্কের অবনমন মোলার আয়ত্তের সাথে সমানুপাতিক। এখানে ডেল্টা টিএফ সমান আমি লিখতে পারি কেএফ ইনটু এম। এই কেএফটাকে কি বলা হয়, কেএফ কে বলা হয় ক্রায়োস্কোপিক ধ্রুবক, ক্রায়োস্কোপিক, এটাকে বলা হয় ক্রায়োস্কোপিক ধ্রুবক বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রায়োস্কোপিক ধ্রুবক কে, বা মোলাল অবনমন ধ্রুবক, বা মোলাল অবনমন ধ্রুবক। একই রকম যা যা লিখেছিলাম আগেরটাই সবই এক, সেম। হ্যাঁ, আগেরটায় যা যা লিখেছিলাম এখানেও সব সেম, মানে এখানেও আমরা লিখতে পারবো ওখানে যা যা লিখেছিলাম। এই কেএফ এর একক কি হবে, কেএফ এর একক কেবির যা একক তাই হবে। কেএফ এর একক হচ্ছে গিয়ে কি, কেএফ এর একক হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স, যা যা লিখেছিলাম আগেরটাই সব সেম, সবই সেম। আচ্ছা, এখানে ডেল এই কেএফ সমান কি হবে, এই কেএফ সমান কি লিখবো, কেএফ সমান একই রকম হবে, কেএফ সমান এখানে তাই কেএফ সমান আর ইনটু টিএফ স্কয়ার ডিভাইডেড বাই 1000 ইনটু কি বলবো এটাকে, এটাকে কি বলবো, এখানে স্যার এলএফ বলবো। এলএফ ল- বলবো, আহ, আহ, ওই ল্যাটেন্ট কি বলে হিট অফ হিমাঙ্কের ফ্রিজিং। হ্যাঁ, হিমাঙ্কের লিনতাপ। ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং, ঠিক আছে। তো সেটা লিখবো এখানে কত, এলএফ লিখবো, এটাই হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে গিয়ে কেএফ এর ক্ষেত্রে, বাকি দুটোর ক্ষেত্রে এটা একই, হিমাঙ্কের অবনমন যা এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, দেখুন, ঠিক আছে, আগেরটাও যা ছিল এখানেও তাই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ওই নিউমেরিক্যাল যেটা বলেছিলাম, নিউমেরিক্যালটা ওটা আমরা করব, ঠিক আছে, আমরা নিউমেরিক্যালটাই যাচ্ছি, চলুন এবার এটা করলেই দেখুন অন্যটা বুঝতে পারবেন, কিছুই নেই, ফর্মুলায় বসান ব্যাস অঙ্ক হয়ে যাবে। কি লিখবো না, ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু এম, ঠিক আছে, তার মানে ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু এম, মানে W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2, ঠিক আছে। এটার ক্ষেত্রেও আমরা লিখতে পারতাম এম এর জায়গায়, এটার ক্ষেত্রেও ডেল্টা টিএফ সমান আমি তো লিখতেই পারতাম কেএফ ইনটু এম এর জায়গায় লিখতেই পারি W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2, ঠিক আছে। আমি ভ্যালু পুট করব, ভ্যালু পুট করলে হচ্ছে ডেল্টা টিএফ, ডেল্টা টিএফ এর ভ্যালু কত 0.11, হিমাঙ্কের অবনমন দেওয়া আছে, কেএফ দেওয়া আছে কত 4.9 ইনটু W2 এর ভ্যালু কত, W2 এর ভ্যালু কত বলুন, কত গ্রাম, সেলিনিয়াম দ্রাবের ভর 3.26, 3.26। 3.26। यस। আচ্ছা, ইনটু 1000 ডিভাইডেড W1 কত গ্রামে দ্রবীভূত করা হয়েছে 226 গ্রাম, 226 গ্রাম। ইনটু M2, এই M2 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। M2 সমান কত হবে না, আমরা ক্যালকুলেট করব 4.9 ইনটু 3.26 ইনটু হচ্ছে 1000 ডিভাইডেড বাই 226 ইনটু হচ্ছে গিয়ে 0.11, ঠিক আছে। M2 M2 সমান এখানে কত হবে, M2 সমান এখানে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে একটা ইয়ে দেওয়া আছে, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেলিনিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে কত 78.8, ঠিক আছে, 78.8 এটা দেওয়া আছে, এটা ক্যালকুলেট করলে কত বের হবে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত বের হবে, এটা পারবেন বলতে কেউ, ক্যালকুলেশন করলে কত বের হচ্ছে এটা, এটা যদি ক্যালকুলেট করি এটা তখন বেরিয়ে যাবে হচ্ছে গিয়ে স্যার 642, হ্যাঁ 630 না স্যার, কত হচ্ছে, স্যার 642.55 এসছে। কত 6, আচ্ছা 642.55। ঠিক আছে 642.55 তাই লিখলাম,
এটা M2। এটা কি বেরোলো? আণবিক ভর। কিন্তু আমাকে বের করতে বলেছে n এর মান। আচ্ছা, সেলেনিয়াম কি অবস্থায় আছে? সেলেনিয়াম পলিমার অবস্থায় আছে, তাই এটা হয়েছে। তাহলে আমি লিখতেই পারি যে n সমান কত হবে? n সমান, এর মানে হচ্ছে পারমাণবিকতা, অ্যাটমিসিটি, কতগুলো অ্যাটম একসাথে অ্যাটাচড হয়েছে। এটা 642.55 ডিভাইডেড বাই আমি করব 78.8। নিয়ারলি কত হবে? নিয়ারলি হবে হচ্ছে গিয়ে 8, নিয়ারলি 8 হবে এটা। ঠিক আছে, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। এটা কোশ্চেন করা হয়ে গেল আমাদের। আশা করি ইয়েটা করতে হবে না আর আমাদেরকে, কারণ আমি হ্যাঁ স্যার, 8 পারফেক্ট আসছে, নলেজ। 8.15 মানে 8 আসছে, নিয়ারলি এইট ইকুয়াল টু এইট 8। হ্যাঁ, এটা তো আমাদেরকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, পারমাণবিকতা তো আর ইয়ে হবে না, ভগ্নাংশ হবে না, তাই ক্লিয়ার। আশা করি একটু সমস্যা নেই কারো। চলো নেক্সট। নেক্সট হচ্ছে অভিশ্রবণ চাপ। অভিশ্রবণ চাপ, অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার, ঠিক আছে, অসমোটিক প্রেসার। আচ্ছা, অসমোসিস কাকে বলা হয়? কাকে বলা অসমোসিস? স্যার, অভিশ্রবণ কাকে দুটো বলে? আলাদা ঘনত্বের দ্রবণ যদি একটা অর্ধবেদ্য পদ্মা দ্বারা আলাদা করা থাকে, তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়ার চাপের যে ধর্ম, তাকে অভিশমন বলা হয়, অসমোসিস বলা হয়। আর অর্থাৎ দুপাশে দুটো যে চাপের একটা তারতম্য থাকতে হবে, ওটাকে আমরা অভিশ্রবণ চাপ বলি। যার কারণে দ্রবণ তিন রকমের হয়: আইসটনিক, হাইপারটনিক আর হাইপোটনিক। এখানে ধরুন এরকম একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবৃত্ত পর্দা আছে। হ্যাঁ, আচ্ছা, অর্ধবৃত্ত পর্দা কাকে বলে? যার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবের কণাগুলোই যাওয়া আসা করবে। না, দ্রাবকের কণা। সরি সরি কেবলমাত্র স্যার, দ্রাবকের কণা, দ্রাব্য নয়, দ্রাবকের কণা। কেবলমাত্র দ্রাবকের কণা যাতায়াত করে। ঠিক আছে। আচ্ছা, তো ধরুন আমি পিওর সলভেন্টটা সলিউশন করতে পারি। ধরুন এখানে জল আছে, এটাতে পিওর সলভেন্ট আছে এই দিকটাতে। ঠিক আছে, এটাতে পিওর সলভেন্ট আছে, পিওর সলভেন্ট। আচ্ছা, আর ধরুন আহ, এদিকে হচ্ছে সলিউশন আছে। হ্যাঁ, সলিউশন, এবং দ্রবের পার্টিকেলও আছে। আচ্ছা, এবং দ্রবের পার্টিকেলও আছে এখানে। ঠিক আছে, এখানে বলুন যে এরকম ধরুন ছোট ছোট এরকম ইয়ে থাকে, ফোর্স থাকে। এখানে এটা ধরুন হচ্ছে কি দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক, আর এদিকে দ্রবণ বা দুটো দ্রবণও হতে পারে, যে সবসময় দ্রাবক থেকে দ্রবণ হবে এরকম না, সব ইয়েও হতে পারে। ঠিক আছে, তো এরা কি চাইছে? এই দ্রাবকের যে অভিশ্রবণ চাপ, এই দ্রাবকের অভিশ্রবণ চাপটা কি হচ্ছে এখানে? সরি, দ্রাবকে, দ্রাবক আর এই দিকে দ্রবণ আছে, এই যে যখন এটাকে আমি আহ, আলাদা করে রেখেছি, এটা কি চাইছে? না দুটোর যে সলভেন্টের অ্যামাউন্টটা, সেটা কি চাইছে? একই করে দিতে চাইছে। এটা কি করতে চাইছে? না দ্রাবকের পরিমাণ সমান করতে চাইছে। তো দ্রাবকের পরিমাণ যদি সমান করতে চায়, তাহলে কোন দিকে দ্রাবক কম আছে? দ্রাবক কম কোন দিকে? দ্রবণের দিকে। দ্রবণে দ্রাবক কম আছে, এদিকে তো দ্রাবক আছে। ঠিক আছে, তো এখানে নরমালি কি হচ্ছে, ধরুন আমি এখানে একটা পিস্টন লাগিয়ে দিচ্ছি, মানে এখানে একটা পিস্টন আছে, পিস্টন, হ্যাঁ, পিস্টন আছে। তো আমি যদি এখানে কি করি, এই দিকটাতে অর্থাৎ দ্রবণের দিকটাতে আমি এক্সটার্নাল প্রেসার দিচ্ছি, এইটাতে, এটাতে আমি এক্সটার্নাল প্রেসার ইউজ করছি। তো পি এক্সটার্নাল যদি আমি এখানে ইউজ করি, তাহলে কি হবে? হ্যাঁ, এই যে পি এক্সটার্নাল, এটা বাইরে থেকে আমি যদি মানে এটা চাপ দিই এখানে, তাহলে কি হবে? কোন দিকে নরমালি মানে তাহলে কি হবে? সলভেন্ট থেকে সলিউশনে কি হবে এখানে? না সলভেন্ট নরমালি কি হচ্ছিল, সলভেন্ট থেকে সলিউশনে এদিকে
যাচ্ছিল কণাগুলো, মানে দ্রাবক থেকে দ্রবণের দিকে যাচ্ছিল, দ্রাবকের পরিমাণ সমান করতে চাইছিল, কিন্তু বাইরে থেকে যখন আমি চাপ দিলাম, বাইরে থেকে যদি কোনো চাপ দেওয়া হয়, চাপ দিলে কি হবে, আর এই যে ইয়েটা যাচ্ছিল, এই যে সলভেন্ট থেকে সলিউশনে যে মুভমেন্টটা হচ্ছিল, এই মুভমেন্টটা কি আর থাকবে? না স্যার, হবে? তখন এই সলিউশন থেকে সলিউটের দিকে যাবে। তখন না না না, এটা 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 সেইটা অসমোটিক প্রেসার অবধি নয়। যে প্রেসার অবধি অসমোটিক প্রেসারে উল্টো দিকে যাবে না, অসমোটিক প্রেসারটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে অসমোসিস, এই অসমোসিসটাকে বন্ধ করার জন্য এই যে দ্রাবক থেকে দ্রবণের দিকে যে প্রবাহটা হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য যে বাইরে থেকে যে চাপটাকে ইউজ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি, এইটাই হচ্ছে অভিশ্রবণ চাপ। অর্থাৎ যে পরিমাণ চাপ দিলে পরে অভিশ্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে অভিশ্রবণ চাপ। ঠিক আছে, যে পরিমাণ চাপ দিলে পরে কি হয়, অভিশ্রবণ চাপ বন্ধ, মানে অভিশ্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তাকে বলা হচ্ছে অভিশ্রবণ চাপ। ক্লিয়ার? অভিশ্রবণ চাপে কোনো দিকে কারোর কোনো মুভমেন্ট হবে না, না সলভেন্ট থেকে সলিউটে, না সলভেন্ট থেকে সলিউশনে, না সলিউশন থেকে সলভেন্টে, কোনো দিকে কিচ্ছু হবে না, এটা মাথায় রাখবেন। অসমোটিক প্রেসার হচ্ছে যে চাপ দিলে পরে অভিশ্রবণ চাপ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে অভিশ্রবণ। এবার অভিশ্রবণ সংক্রান্ত কতগুলো সূত্র আছে, ঠিক আছে, বা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটার উপরে বলতে পারি। ঠিক আছে, এটা কয়েকটা সূত্রের আকারেও বলতে পারি এটাকে। ঠিক আছে, কার সূত্র, এখানে আগের গুলো আমরা রাউটের সূত্র পাচ্ছিলাম, এখানে কার সূত্র পাবো, ভ্যান্টকের সূত্র। ভ্যান্টকের সূত্র। এই অভিশ্রবণ চাপকে আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা ডিনোট করি হচ্ছে গিয়ে পাই দিয়ে, পাই দিয়ে ডিনোট করি। পাই এটা কি হয়, ভ্যান্টকের সূত্র প্রথম হচ্ছে পাই কার সাথে সমানুপাতিক, পাই প্রপোর্শনাল টু হচ্ছে গিয়ে এই অভিশ্রবণ চাপ, এটা দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, সি সমান দ্রবণের মোলার গাঢ়ত্ব, দ্রবণের মোলার গাঢ়ত্ব। ঠিক আছে, আর কি হয়, পাই প্রপোর্শনাল টু টি হয়। ঠিক আছে, পাই প্রপোর্শনাল টু টি হয়। এই টেম্পারেচারটা যদি বাড়ানো হয়, তাহলে পাই হচ্ছে অভিশ্রবণ চাপ বাড়বে। ঠিক আছে, হ্যাঁ, কেন টেম্পারেচারের সাথে পাইটা রেসিপ্রোকাল, মানে রেসিপ্রোকাল বলছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কেন, টেম্পারেচার বাড়ালে কি হবে, টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে কি এই যে পার্টিকেল গুলো ছিল সলভেন্টের, সেটা কি কাইনেটিক এনার্জি তাদের বৃদ্ধি পাবে, টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে, আর কাইনেটিক এনার্জি যখনই বাড়বে, তার মানে কি হবে, এদের গতিশীলতা বাড়বে, এই দ্রাবক থেকে দ্রবণের দিকে যাওয়ার চাহিদা বাড়বে, ওদের ছুটে বেড়ানোর প্রবণতা বাড়বে, মোশন বাড়বে, অ্যাকচুয়ালি এটা কি হবে, মোশন বাড়বে, মোশন বাড়বে। তো মোশন যদি বাড়ে, তাহলে অসমোসিস কি হবে, অসমোসিস তখন বেশি হবে, তখন অসমোসিস বেশি হবে। এবার বেশি যদি অসমোসিস হয়, তখন তো বেশি চাপ দিতে হবে সেটাকে বন্ধ করার জন্য। যদি অসমোসিস বেশি হয়, তাহলে সেটাকে বন্ধ করার জন্য কি করতে হবে, বেশি চাপ দিতে হবে, তাই তো। তাহলে এই দুটোর সাথে সমানুপাতিক, একটা হচ্ছে পাই প্রপোর্শনাল সি, একটা পাই প্রপোর্শনাল টু টি। সি এর সাথে কখন সমানুপাতিক, না যখন টি স্থির, যখন টি স্থির, আর টি এর সাথে যখন সি স্থির। দুটোই যখন ভেরিয়েবল হবে, তখন কি হবে, না আমি লিখতে পারবো তখন পাই প্রপোর্শনাল টু সিটি, এটা আমি লিখতে পারি পাই ইকুয়ালস টু সিআর। ঠিক আছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবক, এটা আমরা জানি। এটা আদর্শ দ্রবণের মতো, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তার জন্য এটাকে আর লিখে দেওয়া হয়, এটা পাই ইকুয়ালস টু হচ্ছে সিআর। ঠিক আছে, সিআর। এখন পাই সমান যদি সিআরটি হয়, তাহলে পাই সমান সিআরটি, সি সমান কি, সি সমান নাম্বার অফ মোলস বাই ভলিউম ইনটু আর। ঠিক আছে, ভলিউম এই নাম্বার অফ মোলস বাই ভলিউম ইনটু আর। তাহলে আমি কি লিখতে পারি, পাই সমান হচ্ছে গিয়ে এন মানে আবার কি, এন মানে কি, এন মানে এটা n2 লিখতে পারি, দ্রাবের মোল সংখ্যা। n2 মানে হচ্ছে w2 বাই m2, w2 বাই m2 ইনটু RT বাই v তো ছিল এখানে। ঠিক আছে, তাহলে পাই ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে গিয়ে বা m2 ইকুয়ালস টু এখান থেকে বের করতে দিতে পারে, সমান হচ্ছে w2 RT বাই হচ্ছে পাই v। ঠিক আছে, আচ্ছা W2 বাই V মানে হচ্ছে তো কি, ওয়েট বাই ভলিউম, ভর বাই আয়তন, কি হবে, ঘনত্ব হয়ে যাবে। তাহলে M2 সমান হচ্ছে গিয়ে D আর T বাই পাই, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এগুলো মনে রাখবেন, এই ফর্মুলাগুলো, এগুলো থেকে নিউমেরিক্যাল অনেক সময় দেয়। ঠিক আছে, এগুলো থেকে অনেক সময় নিউমেরিক্যাল দেয়। এই অধিকার কোনো প্রবলেম, এই অধিকার কোনো প্রবলেম, না না, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। এই যে অভিশ্রবণ আমরা পড়লাম এতক্ষণ ধরে, হ্যাঁ, বাকিরা একটু রেসপন্স করবেন, মানে একজনই রেসপন্স করছে, বাকিরা সবাই চুপচাপ বসে আছেন কেন, একটু করে কথা তো বলবেন, হ্যাঁ? মানে
এটাও একটা জিনিস, মানে ক্লাসে ইন্টারাক্ট করা, এটাও একটা কিন্তু অভ্যেস, ঠিক আছে? ইন্টারাক্ট করাতে হবে, এটা ইন্টারভিউর সময় খুব কাজে লাগবে আমাদের। হ্যাঁ, ইন্টারভিউ বলছি, ডেমোর সময় ডেমো দিতে হবে, তখন কিন্তু ইন্টারাক্ট করাতে হবে স্টুডেন্টদের। মানে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার টিচিং ডেমো, যে ইন্টারাক্ট করা, ঠিক আছে? সবাই একটু কথাটা বলবেন, ওকে? আচ্ছা, এই যে অভিশ্রবণ করলাম, অভিশ্রবণ চাপ করলাম, এই অভিশ্রবণ চাপের উপর ভিত্তি করে দ্রবণকে তিনটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? দ্রবণ হচ্ছে তিন রকম। একটা হচ্ছে কি আইসোটোনিক, আইসোটোনিক বা সমভিসারক, আইসোটোনিক বা সমাভিসারক। সমাভিসারক দ্রবণ মানে কি? ধরুন দুটো দ্রবণ আছে, এ একটা দ্রবণ আর বি একটা দ্রবণ, ঠিক আছে? এ একটা দ্রবণ আর একটা বি দ্রবণ, এটার অভিশ্রবণ চাপ হচ্ছে পাই এ, এটা হচ্ছে পাই বি, ঠিক আছে? তো এখন স্যার দুটোই চাপই সমান। হ্যাঁ, দুটোই হবে সমান। পাই এ সমান কি হবে? পাই বি হবে। পাই এ সমান হয়ে যাবে পাই বি। এখন পাই এ মানে আমি লিখতে পারি সিএ ইনটু আর টি, এ দ্রবণের মোলার গাঢ়ত্ব ইনটু আর টি সমান হচ্ছে সিবি ইনটু আর টি। আর টি তো স্থির, তার মানে হচ্ছে সিএ ইকুয়ালস টু সিবি। জিজ্ঞাসা করতেই পারে যে আইসোটোনিক দ্রবণের ক্ষেত্রে কোনগুলো সমান। আচ্ছা, সিএ মানে আবার কি? সিএ মানে হচ্ছে গিয়ে এন বাই ভি সমান হচ্ছে এমবি বাই ভি, ঠিক আছে? এমবি বাই ভি লিখতেই পারি, বা ভি গুলো ইকুয়াল নাকি সেটা পরে আর দেখা যাবে, ঠিক আছে? সমাবিচারকের ক্ষেত্রে দুটোই কি হচ্ছে এটা। এই সমাবিচারক হয় বলেই স্যালাইন আমরা যে ইউজ করি বডিতে, আমাদের কিছু হলেই হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে আমাদের স্যালাইন দেওয়া হয়। এই যে স্যালাইন কি হয়? স্যালাইন আমাদের যে আরবিসি আছে, সেই আরবিসির ভেতরে যে কনসেন্ট্রেশন আর সলিড মানে স্যালাইন ওয়াটারের যে কনসেন্ট্রেশন, সেটা কি হয়? সেটা ইকুয়াল হয়। এটা ইকুয়াল হয় সল্ট ওয়াটার সলিউশন স্যালাইন, এটা ইকুয়াল হয় হচ্ছে গিয়ে আমাদের এর সাথে কি বলে আরবিসির সঙ্গে। তার জন্য কি হয়? তার জন্য ওটা ইউজ করা হয়, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা হলো আইসোটোনিক। নেক্সট হচ্ছে হাইপারটনিক। আচ্ছা, এখানে লিখছি, ভালো বুঝে। হাইপারটনিক, হাইপারটনিক কাকে বলবো? যদি ধরুন ল্যামডা এ গ্রেটার দেন ল্যামডা বি হয়, ল্যামডা এ গ্রেটার দেন ল্যামডা বি হয়, তাহলে হাইপারটনিক কোনটা? হাইপারটনিক হচ্ছে কি স্যার ল্যামডা না পাই স্যার। সরি পাই এ হচ্ছে গিয়ে সবার হচ্ছে পাই, আসলে একটা কোশ্চেন পাঠিয়েছিল ল্যামডা দিয়ে, তো ওই জন্য দেখতে দেখতে বললাম, তো সরি। হ্যাঁ, তো যদি এ দ্রবণের অভিশ্রবণ চাপ বি দ্রবণের অভিশ্রবণ চাপ অপেক্ষা বেশি হয়, অর্থাৎ পাই এ গ্রেটার দেন পাই বি হয়, তাহলে এ হচ্ছে কি হাইপারটনিক দ্রবণ। আর হাইপোটনিক হচ্ছে কোনটা? হাইপোটনিক হবে বি। যার অভিশ্রবণ চাপ কম হবে সেটা হচ্ছে গিয়ে কি? সেটা হচ্ছে হাইপোটনিক। আর যার অভিশ্রবণ চাপ বেশি তাকে বলা হচ্ছে হাইপারটনিক। এর একটা কেস দেখাই, যেমন হচ্ছে গিয়ে ধরুন গিয়ে কেস কিরকম না, আমাদের গলার যখন কোনো প্রবলেম হয়, আমাদের গলার প্রবলেম হলে অনেক সময় ডাক্তার কি বলে? ডাক্তার বলে হচ্ছে নুন জলে গার্গেল করতে। নুন জলে গার্গেল করতে কেন বলে? তার কারণ হচ্ছে যে নুন জলের যে কনসেন্ট্রেশন, সেটা কি হয় আমাদের গলার ভেতরে যে বিভিন্ন যে সেলগুলো আছে তাদের ভেতরে যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডটার যে কনসেন্ট্রেশন তার থেকে বেশি হয়। ফলে কি হবে? তার ফলে ওই যে আমাদের গলার ভেতরে যে সেলগুলো ফুলে যায় নরমালি গলা ঠান্ডা লাগলে, সেগুলো থেকে জলটা বাইরে বেরিয়ে চলে আসে, এই জন্য গার্গেল করতে বলে। এটা একটা এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে কিসমিস। কিসমিসকে যদি আমরা জলে ডুবিয়ে দিই, তাহলে কিসমিস কি হয়? ফুলে যায়। কিসমিস কি হয়? ফুলে যায়। কিসমিসকে জলে ডুবিয়ে দিলে কি হয়? ফুলে যায় কিসমিস। আর কিসমিসকে যদি চিনির রসে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে কিসমিস আরো চুপসে যায়, ঠিক আছে? কিসমিসকে যদি জলে ডুবিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে সেটা ফুলে যাবে কিসমিস। আর যদি আপনার হচ্ছে গিয়ে কি নাম চিনির রসে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে সেটা কিন্তু আরো চুপসে যাবে, বাকি মানে যেটা যতটা ছিল তার থেকেও চুপসে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কি এখানে? আচ্ছা, এবার হচ্ছে বিপরীত অভিশ্রবণ, যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিপরীত অভিশ্রবণ, অপোজিট অসমোসিস।
অপোজিট অসমোসিস, ঠিক আছে। অপোজিট অসমোসিস কাকে বলে? না এই যে এখানে এখানে এই যে পিএইচটা অভিসরণ চাপ দেওয়া হচ্ছিল, এবার যদি ধরুন অভিসরণ চাপের থেকে বেশি চাপ এখানে প্রয়োগ করে দেওয়া হয়, এখানে কি করা হলো, অভিসরণ চাপের থেকে বেশি চাপ আমি দিয়ে দিলাম, অভিসরণ চাপের থেকে বেশি চাপ, তখন কি হবে, অভিসরণ চাপের থেকে বেশি চাপ দিলে তখন এই যে দ্রাবক থেকে দ্রবণের দিকে প্রবাহ হচ্ছিল, তখন কি হবে, দ্রবণ থেকে দ্রাবকের দিকে হবে, অর্থাৎ বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে কি হবে, প্রবাহ হবে। এই যে ঘটনাটাকে এটাকে বলা হচ্ছে বিপরীত অভিসরণ, ঠিক আছে। এটা কখন হবে না গ্রেটার দেন পাই, কি হবে, গ্রেটার দেন পাই, চাপ কত হবে, চাপ গ্রেটার দেন পাই, যদি অভিসরণ চাপ যদি অভিসরণ চাপের থেকে যদি বেশি চাপ দেওয়া হয় তবে এটা বিপরীত অভিসরণ হবে। এই বিপরীত অভিসরণকে কাজে লাগিয়ে কি করা হয়, এই বিপরীত অভিসরণকে কাজে লাগিয়ে সমুদ্রের যে নোনা জল সেটাকে সেটাকে ইয়ে মানে পানীয় জলে ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করা হয়, ঠিক আছে। ওয়াটার পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। নরমালিও যে আরো গুলো আছে, আরো, হ্যাঁ, রিভার্স অসমোসিস, হ্যাঁ রিভার্স অসমোসিস বলা হয়, অপোজিট অসমোসিস বা রিভার্স অসমোসিস বাড়িতে আমরা যে লাগাই কেন্টের বা ধরুন একুয়াগার্ড এগুলো, ঠিক আছে, ওই ওখানেও কিন্তু কি হয়, রিভার্স অসমোসিস হয় নরমালি। আর হচ্ছে গিয়ে স্যার ডায়ালিসিস করার সময় যেটা হয় সেটা কি রিভার্স অসমোসিস হয় নাকি এমনি নর্মাল অসমোসিস হয়? না না সেটা আলাদা প্রসেস, সেটা ওটা অভিসরণ নয়, ওটা আলাদা প্রসেস হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ডিসালাইনাইজেশন, স্যালাইনেশন অফ ওয়াটার, ঠিক আছে। ডিসালিনেশন অফ ওয়াটার এটা অনেক সময় করা হয়। ডিসালিনেশন অফ ওয়াটার মনে হচ্ছে যে যেগুলো তাহলে ওয়াটার পিউরিফায়ারে ইউজ করা হয়, জিজ্ঞাসা করতে পারে ওয়াটার পিউরিফায়ারে কোন এটা ইউজ করা হয়, বিপরীত অভিসরণ ইউজ করা হয়। আর হচ্ছে লবণাক্ত জল থেকে বিশুদ্ধ মানে খাবার জল তৈরি করতে হবে, ঠিক আছে, ওটাকে বলা হয় ডিসালিনেশন অফ ওয়াটার। এটা এই দুটো হচ্ছে বিপরীত অভিসরণের লবণ বার করা দ্রবণ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললাম যে সমুদ্রের জল থেকে যেটা করা হচ্ছে গিয়ে আপনার পানীয় জল সেটা, ঠিক আছে। এই হলো অসমোসিস। আশা করি এই অবধি কারো কোনো প্রবলেম নেই। স্যার কোশ্চেন দিলে সব প্রবলেম আবার নতুন করে চলে আসবে। না না কি হবে, ঠিক আছে, কোশ্চেন দিলে কিছু প্রবলেম আসবে না। আচ্ছা নেক্সট এবার আরেকটা ছোট টপিক আছে, ওটা পড়িয়ে দিই, দেন আমরা কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে অ্যাবনরমাল মলিকুলার মাস, ঠিক আছে, বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনরমাল হচ্ছে গিয়ে অ্যাবনরমাল পলিগেটিভ প্রপার্টিজ, অ্যাবনরমাল পলিগেটিভ প্রপার্টিজ। অ্যাবনরমাল পলিগেটিভ প্রপার্টিজ কখন হয়? আমরা কলিগেটিভ প্রপার্টিজ মানে কি পড়েছি বলুন তো? কলিগেটিভ প্রপার্টিজ মানে আমরা পড়েছি হচ্ছে গিয়ে স্যার যখন আমরা তড়িৎ বিশ্লেষ্য দাবক ব্যবহার করব। আচ্ছা আজকে নতুন অ্যাডমিশন নিয়েছেন কবিতা ম্যাডাম, আপনি বুঝতে পারছেন সমস্ত কিছু? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যদি সমস্যা থাকে বলবেন, না আচ্ছা হ্যাঁ, ওকে। বাকি যদি কার কোনো সমস্যা থাকে বলবেন। ফিরোজ স্যার, প্রসাদ স্যার, সবাই বুঝতে পারছেন ঠিকঠাক? সবার কারো অসুবিধা নেই তো এই অবধি? হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। যদি কারো কোনো প্রবলেম থাকে বলবেন, না যাচ্ছি পড়তে। অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম হয় কখন? যদি ধরুন আমরা সংখ্যাগত ধর্ম মানে কি জানি, যে শুধু দ্রাবক কণার সংখ্যার উপর ডিপেন্ড করে। এবার এই দ্রাবক কণার সংখ্যাটাই যদি চেঞ্জ হয়ে যায় তবে কি হবে, সংখ্যাগত ধর্মের মানেরও পরিবর্তন হবে। দ্রাবক কণার যে সংখ্যাটা সেটাই যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ সেটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার কি বলবো, অস্বাভাবিক সংখ্যাগত ধর্মই তো বলবো। যে দ্রাবক কণার সংখ্যাটা চেঞ্জ হওয়ার মানে কি, দ্রাবক কণার সংখ্যা কখন চেঞ্জ হবে? দ্রাবক কণার সংখ্যা চেঞ্জ হয় দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে যদি দ্রাবের বিয়োজন ঘটে, বিয়োজন ঘটে, আর দুই হচ্ছে দ্রাবের সংযোজন ঘটে।
দ্রাবের বিয়োজন ঘটে আর না হলে দ্রাবের সংযোজন। এটা যদি হয় তাহলে কি হবে না, তাহলে হচ্ছে গিয়ে এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যাবে। অর্থাৎ সংখ্যাগত ধর্মের যে ভ্যালু পাওয়ার কথা আমাদের ছিল সেটা না পেয়ে আমরা অন্য ভ্যালু পাবো এই কোয়ালিফিকেশন। ঠিক আছে, কিরকম দেখি আমরা চলুন। আমরা এখানে একটা নতুন জিনিস পড়ব, সেটা হচ্ছে আই বা বলা হয় এটাকে ভ্যান্টফ ফ্যাক্টর। ভ্যান্টফ ফ্যাক্টর, ভ্যান্টফ ফ্যাক্টর বা গুণক বলা হয়, ভ্যান্টফ ফ্যাক্টর বা ভ্যান্টফ গুণক আই। ঠিক আছে, এই আই সমান কি? আই সমান হচ্ছে যে কোনো সংখ্যাগত ধর্মের, হ্যাঁ, সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান। ঠিক আছে, সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান বাই হচ্ছে তাত্ত্বিক। ঠিক আছে, তো দেখুন পরীক্ষালব্ধ মানগুলো আমরা ডট মানে ইয়ে দিয়ে লিখছি, ড্যাশ দিয়ে লিখছি। ঠিক আছে, তো আই সমান আমি প্রথমে লিখেছিলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনতি। তো আমি ওটা কি লিখেছিলাম যে পি নট মাইনাস পি বাই পি নট, আমি ওটাকে লিখে দিচ্ছি ডেল্টা পি। তো ডেল্টা পি নট বাই ডেল্টা পি সমান আমি লিখেছিলাম ডেল্টা টিবি, ওটাকে ডেল্টা টিবি ডট বাই ডেল্টা টিবি লিখছি, ডেল্টা টিএফ ড্যাশ বাই ডেল্টা টিএফ পাই ড্যাশ বাই পাই, পাই ড্যাশ বাই পাই। আচ্ছা, আমরা জানি যে কি হয় না, মলিকুলার মাস আণবিক ভর কি হয় প্রপোর্শনাল টু 1 বাই সংখ্যাগত ধর্ম। অর্থাৎ সংখ্যাগত যে ধর্মগুলো সেগুলো আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তার মানে আমি লিখতে পারি প্রপোর্শনাল টু 1 বাই দ্রাবক কণার সংখ্যা, দ্রাবক কণার সংখ্যার সাথেও ব্যস্তানুপাতিক। তার মানে আমি এটা লিখতেই পারি, এটা যেমন হচ্ছে পাই ডট বাই পাই, এখানে এটা হয়ে যাবে কি এম বাই এম ডট, হয়ে যাবে এম বাই এম ডট। ঠিক আছে, তো এগুলো যদি এরকম হয় তাহলে আমরা লিখবো কি করে? এখন নতুন সম্পর্কগুলো আমরা কিভাবে লিখবো? আমরা চারটে ইকুয়েশন পেয়েছিলাম রাউল্টের সূত্র থেকে, পি নট মাইনাস পি বাই পি নট সমান x2 পেয়েছিলাম, এখানে কি করব i গুণ করব। i কি করে ক্যালকুলেট করব সেটা আসছে। নেক্সট পেয়েছিলাম ডেল্টা টিভি সমান kb ইনটু m, এখানে i গুণ করে দেব i ইনটু kb ইনটু m। ডেল্টা টিএফ সমান আমি কি করব i ইনটু kf ইনটু m। আর পাই ইকুয়ালস টু কি করছিলাম সিআরটি, তাহলে i ইনটু সিআরটি। ঠিক আছে, ধর্মগুলোর যে ইকুয়েশন সেগুলো এটা হয়ে যাবে। তাহলে কখন হবে না, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম যদি কেউ দেখায়, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম যদি কেউ দেখায়। ক্লিয়ার ক্লিয়ার, আই এর মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, আই এর মান আমরা নির্ণয় করব বিয়োজনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে। আচ্ছা, বিয়োজন যদি হয় তাহলে কণার সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে তো। বিয়োজন হলে বাড়বে বাড়বে। কণার সংখ্যা বেড়ে যাবে। তো কণার সংখ্যা যদি বেড়ে যায়, কণার সংখ্যা যদি বেড়ে যায়, ঠিক আছে, কণার সংখ্যা বাড়লে কি হবে? কণার সংখ্যা যদি বাড়ে তাহলে এটা পরীক্ষালব্ধ মানটা বাড়বে স্যার। বাড়বে। তাহলে বিয়োজন মাত্রা আলফা সমান, এখানে রিলেশন যেটা হয় আলফা সমান আমি লিখতে পারি এখানে কি লিখবো না i মাইনাস 1 বাই n মাইনাস 1। n মাইনাস এটা 1 কি? এটা হচ্ছে বিয়োজিত আয়নের সংখ্যা, বিয়োজিত আয়ন বা কণার সংখ্যা লিখবো, আয়ন বা কণার সংখ্যা। যেমন ধরুন NaCl, NaCl এর ক্ষেত্রে কিভাবে ভাঙে এটা Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে কি হবে n সমান 2 হয়ে যাবে। CaCl2 কিভাবে ভাঙে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, এখানে n সমান কত হয়ে যাবে 3 হয়ে যাবে। ধরুন K4FeCN6 আমি দিচ্ছি, K4FeCN6 এটা যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস, এখানে n সমান কত হয়ে গেল 5 হয়ে গেল। এইগুলো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। যেমন হচ্ছে কি যে এই যে NaCl কিভাবে বিয়োজিত হয়? NaCl 100% বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয় NaCl। ঠিক আছে, NaCl পুরোপুরি বিয়োজিত হয়ে যায়। তো বিয়োজিত যদি হয়ে যায় তাহলে আলফার মান কত হবে 100 বাই 100 সমান হচ্ছে i মাইনাস 1 বাই n মাইনাস 1, n মানে 1 এই 2 মাইনাস 1, তাহলে i মাইনাস 1 ইকুয়ালস টু 1 পাচ্ছি, দেন i ইকুয়ালস টু কি হবে 2। মনে রাখবেন যদি কেউ 100% বিয়োজিত হয়, 100% যদি বিয়োজিত হয় তাহলে i ইকুয়ালস টু n হয়।
100% যদি কেউ বিয়োজিত হয় লেখা থাকে কোথাও, তাহলে i ইকুয়ালস টু কি হবে, n এর মানের সঙ্গে সমান হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে বিয়োজিত যদি হয়, যেটা বিয়োজিত হবে তড়িৎ বিশ্লেষ্য যদি হয়, বিয়োজিত হলে কি হয় এটি মনে রাখবেন, সেটা হচ্ছে যে i এর মান অবশ্যই গ্রেটার দেন 1 হবে। এটার মানে কি, যদি বলে i গ্রেটার দেন, একটি দ্রবণের ক্ষেত্রে একটা বলা হলো একটা দ্রবণ, একটি দ্রাবের দ্রবণের ক্ষেত্রে i গ্রেটার দেন 1, i গ্রেটার দেন 1 মানে হচ্ছে কি হবে না দ্রাবের বিয়োজন হয়েছে, i গ্রেটার দেন 1 হলে কি হবে দ্রাবের বিয়োজন হয়েছে। ঠিক আছে, চলুন দেখি এবার সংযোজনের কথায় আসি। হচ্ছে সংযোজনের ক্ষেত্রে কি হবে, এই সংযোজন মাত্রা দেখবো আমরা, সংযোজনের কি হয় দ্রাবকণার সংখ্যা কমে যায়, সংযোজন মাত্রা বিটা ইকুয়ালস টু ফর্মুলা মনে রাখবেন i মাইনাস 1 বা এখানে লিখব 1 বাই n মাইনাস 1। এখানে এটা কি সংযোজিত অণুর সংখ্যা, সংযোজিত অণুর সংখ্যা। একটু আগে আমরা লিখেছিলাম ACN, তার মানে কি ACN মানে একটু আগে লিখেছিলাম মানে হচ্ছে 8টা, এটা AC8 বেরোলো, আমাদের ওখানে বেরোলো AC8, তখন 8টা সেলেনিয়াম একসাথে সংযোজিত হয়েছে, এখানে i এর সমান 8 লিখতে পারি। যেমন ধরুন আমি লিখছি যে Na, এটা থেকে হলো AN লিখছি, তাহলে এখানে AN সংখ্যক আছে। যেমন ধরুন কি হয় না আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, অ্যাসিটিক অ্যাসিড ডাইমার গঠন করে, অ্যাসিটিক অ্যাসিড বেনজোইক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড গুলো কি করে না ডাইমার গঠন করে। তো ডাইমার গঠন করে মানে কি দুটো অণু একসাথে জুড়ে যায়, দুটো অণু একসাথে জুড়ে যায়, ঠিক আছে, দুটো অণু একসাথে জুড়ে যায়। তো দুটো অণু যদি একসাথে জুড়ে যায় তাহলে এর সমান কত হবে 2 হবে, ঠিক আছে। আর কত পার্সেন্ট সংযোজিত হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নেব, এখান থেকে সংযোজন মাত্রা আমরা ক্যালকুলেট করতে পারবো। বোঝা গেল এই অবধি বোঝা গেছে? বলুন, কারো যদি সমস্যা থাকে বলুন। কারো কোনো প্রবলেম আছে? দেখুন তো সব টপিক কভার হয়েছে, কোয়ালিটেটিভ প্রপার্টিজ সব টপিক কভার হয়েছে কিনা দেখে নিন। কোয়ালিটেটিভ প্রপার্টিজের সব টপিক কভার হয়ে গেছে। স্যার এই সংযোজনের ক্ষেত্রে আইটা কিভাবে ইয়ে করতে হবে? ওই এনটা তো বুঝলাম, আইটা আই সেম ওখানে সংযোজন মাত্রা বলা থাকবে কত পার্সেন্ট সংযোজিত হচ্ছে, অঙ্ক করছি এখন, অঙ্ক করলে বুঝতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেম আমাদের মধ্যে। আচ্ছা সিলেবাস এই যেটা আমাদের সিলেবাসে আছে কোয়ালিটেটিভ প্রপার্টিজের কভার আপ হয়েছে, দেখুন তো হয়েছে সব না হয়নি? হ্যাঁ স্যার। স্যার হয়েছে তো? হ্যাঁ দ্রবণের ক্ষেত্রে যদি আমরা লঘু না নিয়ে যদি হাই কনসেন্ট্রেশনে হয় তাহলে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা বলতে এই যে কণার সংখ্যাগুলো, সেটা নরমালি এই যে ধর্মগুলো এগুলো তো সব পরীক্ষারত বিষয়, এবং এগুলো শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, ঠিক আছে। এই যে সংখ্যাগত ধর্মগুলো এগুলো হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, নরমালি গাঢ় দ্রবণের ক্ষেত্রে হয় না। গাঢ় দ্রবণ হলে মানে এবার গাঢ় দ্রবণ হলে কি হবে না, হবে, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয় চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন যে ধর্মগুলো আমরা পড়ছি এতক্ষণ ধরে সেগুলো হচ্ছে গিয়ে এবার লঘু দ্রবণের মধ্যেও কিন্তু কি হবে, লঘু দ্রবণের মধ্যেও শর্ত আছে যে কারা স্যার হ্যাঁ স্যার হ্যাঁ লঘু দ্রবণ হচ্ছে আদর্শ দ্রবণের মতন আচরণ করে। একদম ঠিক, লঘু দ্রবণ আদর্শ দ্রবণের আচরণ করে। এবার হচ্ছে যে একদম ঠিক, লঘু দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে। এবার এই লঘু দ্রবণ ও সংখ্যাগত ধর্ম দুটো বিশেষ কন্ডিশনে দেখায়। এক হচ্ছে লঘু দ্রবণটা কার সংখ্যাগত দ্রবণ হতে হবে, ওই যে সিঁদুর দ্রবণ সিঁদুর লিখেছিলাম, তো তড়িৎ বিশ্লেষ্য অনুযায়ী কঠিন দ্রাবের দ্রবণ হতে হবে, ঠিক আছে। ওটা আর কি না, এই দ্রবণগুলোর যে হিমাঙ্ক সেখানে কেবলমাত্র একটা মানে কেবলমাত্র দ্রাবকটা কঠিন আকারে বেরিয়ে আসবে এবং কঠিন দ্রাবকের মধ্যে দ্রাবের কোনো অংশ দ্রবীভূত থাকবে না, ঠিক আছে। অর্থাৎ যদি জল আর আমি ইয়ে কি বলে ধরুন ইউরিয়া দিয়েছি, জল দ্রবীভূত হলে জলটা আলাদা করে কঠিন হয়ে চলে আসবে, ইউরিয়া ওর মধ্যে দ্রবীভূত হবে না, ঠিক আছে। বা ওটা অ্যাকচুয়ালি অনুবাই দ্রাবক দিতে হবে আমাদের যে কোনো, ঠিক আছে সেটা। যাই হোক, এবার একটা ধরুন কোশ্চেন দিচ্ছি আমি, আচ্ছা বলুন তো 1 লিটার জলে আলাদা আলাদা ভাবে
1 লিটার জলে আলাদা আলাদা ভাবে 2 মোল ইউরিয়া, 2 মোল চিনি, 2 মোল গ্লুকোজ দ্রবীভূত করা হলো। সর্বোচ্চ অভিশ্রবণ চাপ হবে কোন দ্রবণটি? কোন দ্রবণটি? অপশন এ ইউরিয়া, অপশন বি চিনি, অপশন ডি গ্লুকোজ, আর ডি সবার সমান। বলুন কি হবে? বলুন কি হবে? এটা এত ভাবনা চিন্তা করার কিছু নেই। আমি যখন সমান স্যার। হ্যাঁ, স্যার সমান, সবার সমান হবে। একদম। 2 মোল যেহেতু মোলের উপরে নির্ভর করছে। তাহলে কোয়ালিটেটিভ ঠিক, আমি অভিশ্রবণ চাপ হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি। আমি প্রথমেই বলেছিলাম যে কোয়ালিটেটিভ প্রপার্টি দ্রাবক কণার সংখ্যার উপর ডিপেন্ড করে, দ্রাবের প্রকৃতির উপর ডিপেন্ড করে না। তো দ্রাবক কণার সংখ্যা সবারই সমান আছে। 2 মোল মানে এখানেও কি আছে 2 * n অ্যাভোগাড্রো সংখ্যা, এটাও 2 * n, এটাও হবে 2 * n। এটা যদি অভিশ্রবণ চাপ না দিয়ে স্ফুটনাঙ্কের উন্নয়ন দিত তাও হতো সবার সমান, হিমাঙ্কের অবনমন দিত তাও হতো সবার সমান, যদি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিত সবার সমান হতো। ঠিক আছে, তাহলে দেখবেন এটা মোল সংখ্যা ক্ষেত্রে কি হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। ওকে, নেক্সট, কোন দ্রবণটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? অপশন এ 0.1 মোলার NaCl, অপশন বি 0.1 মোলার ইউরিয়া, অপশন ডি অপশন সি 0.1 মোলার ZnCl2, অপশন ডি সবার সমান। স্যার 0.1 মোলার জেডিসেল। বাকিদের কারো কোনো স্যার অপশন বি ইউরিয়া। ইউরিয়া। আর কারো কোনো উত্তর আছে? আর যদি কারো কোনো প্রশ্ন উত্তর থাকে বলুন। স্ফুটনাঙ্ক সর্বোচ্চ কখন হবে? যখন কণার সংখ্যা বেশি থাকবে, কারণ স্ফুটনাঙ্ক তো বৃদ্ধি পায়। হিমাঙ্ক যদি বলতাম যে যার কণার সংখ্যা সব থেকে বেশি তার হিমাঙ্ক সব থেকে কম হবে, তার স্যার অপশন বি হবে অ্যান্সার। অপশন কোনটা হবে? ডি অপশন বি হবে। অপশন সি, কেন? NaCl ভাঙলে Na+Cl-, এটা 0.1 মোলারটা হয়ে যাবে 0.2 মোলার হয়ে গেল। হ্যাঁ, 0.2 মোল কণা সংখ্যা হয়ে গেল। 0.1 মোলার ইউরিয়া ভাঙে না, এটা 0.1 মোলই পাওয়া যায়। ZnCl ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্লাস 2Cl-, এখানে তিনটে আয়ন পাওয়া যায়, তাহলে 3 মোল পাওয়া যাচ্ছে, অর্থাৎ আয়নের সংখ্যা বেশি। আয়নের সংখ্যা যদি বেশি হয় তার কি হবে? স্ফুটনাঙ্ক মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি, আর স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি মানে তো মানে হচ্ছে কি স্ফুটনাঙ্ক বেশি। হিমাঙ্কের অবনমন বেশি মানে হিমাঙ্ক কম সব থেকে। এটাই যদি দিত, এই কোশ্চেনটাই দিত যে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ না দিয়ে দিত হিমাঙ্ক সর্বনিম্ন, হিমাঙ্ক সর্বনিম্ন, উত্তর একই হতো। যদি বলতে হিমাঙ্ক সর্বোচ্চ তাহলে কোনটা হতো? তখন NaCl হতো। হ্যাঁ, ভালো করে দেখুন, হিমাঙ্ক সর্বোচ্চ না না, ইউরিয়া হতো স্যার, ইউরিয়া। হিমাঙ্ক সর্বোচ্চ হচ্ছে ইউরিয়া, বাকিগুলোর ক্ষেত্রে হিমাঙ্ক বেশি কমে যাচ্ছে, তাহলে হিমাঙ্কের অবনমন বেশি। হিমাঙ্ক বেশি নয়, হিমাঙ্কের অবনমন বেশি, তার মানে হিমাঙ্ক কম। ঠিক আছে, একটু কিন্তু মানে ইয়ে করতে হবে। স্যার স্ফুটনাঙ্ক যেটা বললেন সর্বোচ্চ, ওটাই এন সংখ্যাটা বার করে করতে হবে, তাই তো? NaCl এর যেমন 2 আর ZnCl এর ক্ষেত্রে 3 হচ্ছে। ঠিক, কোণা সংখ্যা কণা সংখ্যা যত বেশি হবে তত এটা বেশি হবে। ক্লিয়ার? ঠিক আছে।
ওকে, হ্যাঁ স্যার। কোশ্চেন দেখবো এরপরে। কোশ্চেন দেখা যাচ্ছে? এটা করবো না। 20 গ্রাম ন্যাপথানোইক অ্যাসিড দেওয়া আছে, 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত হলো। হিমাঙ্কের অবনমের মান হয় হচ্ছে 2 কেলভিন। ভেন্টো ফ্যাক্টরের মান কত? কি করব? স্যার এটা ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আই ইনটু কেএফ ইনটু এম। একদম ঠিক, I ইন্টু এফ ইন্টু এম। আচ্ছা, এম মানে আমি একদম লিখে দিচ্ছি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। ভ্যালু বসিয়ে দিন, সব হয়ে যাবে। ডেল্টা টিএফ কত? 2 কেলভিন কমেছে, এই যে 2 কেলভিন, তাহলে এটা 2 হলো। I ইন্টু কেএফ এর মান কত? কেএফ এর মান কত? কেএফ হচ্ছে গিয়ে 1.72। W2 এর মান কত? 50 গ্রাম বেনজিনে দ্রবীভূত হয়েছে 20 গ্রাম ন্যাপথানোইক অ্যাসিড, তাহলে 20 ইন্টু 1000 বাই 50 ইন্টু কি হচ্ছে M2। নেপথানোইক অ্যাসিডের কত হচ্ছে এটা? C11। কার্বন 12 হয়, 12 ইন্টু 11 প্লাস 16 ইন্টু 8 প্লাস হচ্ছে অক্সিজেন 16 দুগুণ এই 1 ইন্টু 8, সরি হাইড্রোজেনের 1 করে 8টা হাইড্রোজেন আছে, 1 ইন্টু 8 প্লাস হচ্ছে 16 ইন্টু 2, তাহলে হচ্ছে 12 11 কত? 11 দুগুণ 22, 11 কে 11, 2 11 2 13, 132 প্লাস আর 140 আর 32, 172, কত হচ্ছে 172। 172। এবারে ক্যালকুলেট করে নাও, আর কিছু না। ক্যালকুলেট করব কি করে? এই দেখুন, এটা হচ্ছে 100, 100, দুটো জিরো এখানে ক্যান্সেল করে দিন, এই একটা জিরো এই একটা জিরো ক্যান্সেল করে দিন, 5 4 এ হচ্ছে 20, 5 4 এ 20, তাহলে i সমান কি হচ্ছে 2/4 0.5 স্যার। 1 স্যার 0.5। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে যেখানে ন্যাপথানোইক অ্যাসিডে কি হয়, আই এর মান বের করতে দেয়নি, উত্তরটাই বলেছে আপনাকে অপশনে দিয়েছে যে দ্রাবের কি ঘটে, সংযোজন ঘটে, বিয়োজন ঘটে, কোনোটাই ঘটে না, না দুটোর যেটা ইচ্ছে করতে পারে। স্যার সংযোজন ঘটে স্যার। यस, আই যদি লেস দেন 1 হয় তাহলে কমছে যখন, ওই জন্য সংযোজন। আই যদি লেস দেন 1 হয় তাহলে সংযোজন, আই গ্রেটার দেন 1 হলে বিয়োজন। ক্লিয়ার? আচ্ছা চলুন নেক্সট 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 কোশ্চেন। খুব খারাপ লাগছে, বলুন। কি হবে? তিনটেই তো সমান হওয়ার কথা। কোথার থেকে কথা হলো এটা? কে কথা দিল সমান হওয়ার? না স্যার, মোল সংখ্যা তো নেই, এখানে তো গ্রাম দেওয়া রয়েছে। ভালো করে দেখুন, গ্রাম দেওয়া আছে, তাহলে এগুলোকে মূল সংখ্যায় করুন। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে 10 গ্রাম গ্লুকোজ, তাহলে গ্লুকোজের আণবিক ভর কত হয়? 180, 10/180, তেমন হচ্ছে 10/180। আচ্ছা, ইউরিয়ার ক্ষেত্রে কত হচ্ছে? 10 গ্রাম ইউরিয়া, তেমন হচ্ছে 60 স্যার, 10/60। ইউরিয়ার ক্ষেত্রে 60। আচ্ছা, তারপর হচ্ছে 10 গ্রাম কি আছে? সুক্রোজ, সুক্রোজের কত হয় জানেন? 342। আচ্ছা, এবার বলুন যে এটা কি হয়, যার বেশি হচ্ছে গিয়ে মোল সংখ্যা হবে, মোল সংখ্যা যার অপশন যত সি বেশি হবে স্যার। তার তত কি হবে? অভিস্রবণ চাপ বেশি হবে। তো মোল সংখ্যা সবথেকে বেশি কার? স্যার অপশন সি হবে। তাহলে P2 সবথেকে বেশি, তারপরে P1, তারপরে P3। ব্যাপারটা বুঝতে পারলেন না পারলেন না? এখানে দেখুন সবার ক্ষেত্রে ভিটাও সমান, তাহলে সি সমান কি হয়? আমরা জানি পাই প্রপোর্শনাল টু সি, তাহলে পাই প্রপোর্শনাল টু আবার কি হয়? এন বাই ভি, এন বাই ভি। এখানে ভি সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট আছে, তাহলে এ পাই প্রপোর্শনাল টু এন, অর্থাৎ যার এন বেশি তার পাই বেশি, তাহলে P2 এটা N2 সব থেকে বেশি হচ্ছে, তারপরে N1, তারপরে N3, তারপরে P2 গ্রেটার দেন P1 গ্রেটার দেন P3। অপশন হচ্ছে সি। বুঝতে পারলেন না পারলেন না? কারো অসুবিধা আছে? কোশ্চেনটা কারো অসুবিধা আছে?
নেই তো, চলুন পরেরটা বলুন কি হবে। হিমাঙ্কের অবনমনের অনুপাত। স্যার 1:1:1। হ্যাঁ, অপশন সি স্যার। অপশন সি। আচ্ছা, অপশন সি হবে। একটু ভালো করে দেখুন আগে, তাড়াহুড়ো করার কি আছে, কিছু নেই তো তাড়াহুড়ো করার। এটাই কত হবে এই সেলের ক্ষেত্রে, এই সেলের ক্ষেত্রে দেখুন এইচ প্লাস প্লাস সিএল মাইনাস, তাহলে এন সমান 2। সিইউ এসও4 এর ক্ষেত্রে সিইউ2 প্লাস সরি স্যার, ভুল হয়ে গেছে। এসও2 মাইনাস, এটাও হবে এন সমান 2। আচ্ছা, এবার কি হচ্ছে কে2 এসও4, কে2 এসও4 কি হবে, কে2 মানে 2k প্লাস প্লাস এসও4 2 মাইনাস, তখন এন সমান কত, স্যার অপশন এ হবে স্যার, 3 হচ্ছে। অপশন এ স্যার। এন সমান হচ্ছে 3। তাহলে তাহলে এটা অপশন এ, অপশন এ। তাহলে হচ্ছে গিয়ে, বুঝতে পারছেন কিরকম ভুল হচ্ছে, ওই ভুলটার দিকেই সবার আগে চোখ যাবে। হ্যাঁ, বেশি একদম কোনোরকম স্যার এখানে ওই যে 0.1 মোল বলেছে না, ওই কারণেই আর কি, হ্যাঁ যেহেতু বুঝতে ওটা পারছি, সমান হয়েছে, ওই বুঝতে জন্যই সি পারছি। অপশন এখানে বলেছিলাম। এগুলো সবাই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এগুলো সবাই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তার জন্য কি হবে 2:2:3, তার মানে 1:1:3/2, দ্যাট ইজ হচ্ছে গিয়ে অপশন এ। অপশন এ ক্লিয়ার। চলুন এটা বলুন কি হবে। বলুন কি হবে। 600 গ্রাম জলে 45 গ্রাম দ্রবীভূত করলে হিমাঙ্ক এত অবনমিত হয়। দ্রাবের আণবিক ভর গণনা করো। কে2 দেওয়া আছে, ঠিক আছে, এই সরি কে2 বলছি, কেএফ দেওয়া আছে। হ্যাঁ, ভুল বলছি কেন আজকে? ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম, মানে ডাব্লিউ2 ইন্টু 1000 বাই ডাব্লিউ1 ইন্টু এম2। তাহলে কেএফ ডেল্টা টিএফ কত, 2.2 কেলভিন কমে, কেএফ সমান কত, কেএফ সমান 1.86। আচ্ছা, ডাব্লিউ2 কত, 40 গ্রাম দ্রবীভূত করা হয়েছে কত গ্রামের মধ্যে, না 600 গ্রামের মধ্যে। আচ্ছা, আর এম2 কত, এম2টাই তো ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে। এবার দেখুন তাহলে কি হচ্ছে, ক্যান্সেল করে দিন, দুটো জিরো জিরো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, 2 3 যা সরি 3 2 যা 6, 3 15 যা হচ্ছে গিয়ে এটা। হ্যাঁ, তাহলে আমাদের আসছে এটা হচ্ছে গিয়ে 0.93। তাহলে m2 ইকুয়ালস টু এই পাচ্ছি কত, 0.93 ইনটু 15 ডিভাইডেড বাই হচ্ছে 2.2, ঠিক আছে। 0.93 ইনটু 15 বাই হচ্ছে এটা। আচ্ছা, আমরা এটাকে কি করব, এটা কত হচ্ছে, ভুল করলাম কোথাও। স্যার অপশন এ 63.4 গ্রাম পার মোল। তাই হচ্ছে কি, স্যার অ্যাকচুয়ালি 6.34 হচ্ছে। 6.34 হচ্ছে না। ও আচ্ছা, এই এই যে জিরো, এই যে নিটাই এটা নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার ওখানে তো জিরো একটা অপশন এ হবে 63.4 হবে, 63.4, এটা ক্লিয়ার, বোঝা গেছে। চলুন পরেরটাই দেখি। কত হচ্ছে বলুন, পাই ইকুয়ালস টু কি হয়, পাই ইজ ইকুয়াল টু সিআরটি। সিআরটি। আচ্ছা, তাহলে পাই সি, সি কত হচ্ছে এখানে, সি মানে হচ্ছে এন বাই ভি,
n মানে আবার n বাই v মানে হচ্ছে w2 বাই m2, m2 ইনটু v, তাহলে w2 r2 বাই mv এটা হচ্ছে। w2 মানে কত, w2 মানে হচ্ছে 1 গ্রাম ইনটু r মানে আমি এটাই লিখছি 8.314 দেওয়া আছে, t মানে কত, কত হচ্ছে 27 ডিগ্রি c মানে হচ্ছে 300 কেলভিন। আচ্ছা ডিভাইডেড বাই 800 ml, তার মানে 800 ডিভাইডেড বাই 1000, আমি উপরে 1000 মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এটা ডিভাইডেড তাহলে লিটারে হতো আর ভি m2 এর ভ্যালু কত 1,16,000, হ্যাঁ আমাদের সংযোজন হয়েছে আর, ঠিক আছে, এত এত গ্রাম। আচ্ছা এটা লিটারে হচ্ছে, এটা লিটারে আসছে, এটা গ্রামে আসছে, এটা গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এটা গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি কি পাবো এখানে উৎসবন চাপটা, এখানে কেলভিন আছে, হ্যাঁ এখানে কেলভিন আছে। আচ্ছা 8.3 হচ্ছে গিয়ে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কেলভিন কেলভিন ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এটার ভ্যালু কত আসছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি এর ভ্যালু কত আসছে, আমরা প্রথমেই তিনটে জিরোকে ক্যান্সেল করে দিচ্ছি, এখানে 800 আছে, এই দুটোকে ক্যান্সেল করে দিচ্ছি 3 এর সঙ্গে। আচ্ছা এবার কি হবে বলুন, পাস্কাল একে তো বের করতে বলেছে কিন্তু, হ্যাঁ না হলে আমরা 0.082 বসাতাম, আমাকে বের করতে বলেছে পাস্কালে, তো আমাদের কত হচ্ছে মাল্টিপ্লাই করলে, স্যার অ্যান্সার তো সে কেমন মানে উত্তরের সঙ্গে একটাও তো মিলছে না। মিলছে না, চেষ্টা কষ্ট করে দেখুন, চেষ্টা করে দেখা যাবে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলেই তো হবে, কিছুই করতে হবে না, স্যার ভরটা আমরা সিজিএসে বসিয়েছি তো, হ্যাঁ তার ভ্যালুটাই ভুল ভরটাও বসানো হয়েছে, সিজিএস নিচে আছে। 160, আচ্ছা আপনি 1160 করেছেন ওয়েটটা, হ্যাঁ তো অসুবিধা কি আছে দেখুন, আপনার কোয়েশ্চেনে 160,000 গ্রাম আছে, আর ক্যালকুলেশনে এখানে আপনি লিখেছেন 116,000। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার অপশন এ আসছে উত্তর। হ্যাঁ একদম ঠিক আছে, অপশন এ হবে, এটা 60 আছে, ঠিক আছে, এটা গ্রাম পার মোল হচ্ছে, মোল ইনভার্স কাজ করে, হ্যাঁ কত অপশন এ আসছে তো 19.4 পাস্কাল হবে, 19.4 হ্যাঁ হ্যাঁ 19.4। জুল পার লিটার আসছে, এটাই পাস্কাল অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাই পাস্কাল, হ্যাঁ। জুল জুল মানে কি, জুল মানে কি বলুন, হ্যাঁ নিউটন ইন্টু মিটার। না না জুল মানে নিউটন ইনটু মিটার, তাই তো, হ্যাঁ নিউটন ইনটু মিটার বাই হচ্ছে কি হবে মিটার কিউব, হ্যাঁ লিটার মানে মিটার কিউব, তাহলে নিউটন মিটার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার মানে তো পাস্কাল, এক পাস্কাল মানে কি, এটাই তো, তাহলে পাস্কেল। অপশন এ ক্লিয়ার। আচ্ছা চলুন একটু বলুন, হিমাঙ্ক রোধক হিসেবে বলেছে ইথিলিন গ্লাইকল ব্যবহার করলে জলের হিমাঙ্ক এত কমে যায়, 2 লিটার জলের জন্য কত পরিমাণ হিমাঙ্ক রোধক প্রয়োজন, 2 লিটার জলের জন্য কত পরিমাণ হিমাঙ্ক রোধক প্রয়োজন, এখানে তাহলে আমার কি বের করতে কি কি দিয়েছে দেখি, দেখে নিন, আমরা জানি ডেল্টা টিএফ সমান হচ্ছে কেএফ ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2, আমাকে দিয়েছে W2 ক্যালকুলেট করতে দিয়েছে, দিয়েছে W2 ক্যালকুলেট করতে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা ইথিলিন গ্লাইকলের সংকেত কে কে জানেন, CH2H CH2H, আণবিক ভরগুলো কিন্তু মনে রাখবেন, এটা আণবিক ভর হয় 62, ক্যালকুলেট করে রাখবেন, পরীক্ষার সময় ক্যালকুলেট করতে করতেই দেখুন 1-2 মিনিট পেরিয়ে গেল, অতক্ষণ সময় নেওয়া যাবে না, যেগুলো খুব মানে নরমালি ইউজ হয় সেগুলো মনে রাখতে হবে, গ্লুকোজের হয় কত 180, সুক্রোজের 342, ইউরিয়ার কত, ইউরিয়ার হচ্ছে 60, ইথিলিন গ্লাইকল 62, NaCl কত হয় 58.5,
এগুলো এরকম বেশ কিছু আছে, এগুলো করতে করতেই পাবেন, ঠিক আছে, সেগুলো মনে রেখে দেবেন। আচ্ছা, কিছুই করবো না, এতটা কমেছে, তার মানে কি হচ্ছে, এতটা হচ্ছে মানে কি, জিরো থেকে এটা হয়েছে মানে অতটা কমেছে, এবং ডেল্টা টি এফ সমান লিখতে পারি 2.4 সমান কে এফ 1.86। W2 টাই ক্যালকুলেট করবো ইনটু 1000 বাই হচ্ছে কত W1, W1 কত, W1 ইজ 2 লিটার, 2 লিটার মানে 2 কেজি, 2000 গ্রাম, ঠিক আছে, 2 লিটার জল মানে 2 কেজি জল, জলের ইয়েটা সমান হয়, কিন্তু হচ্ছে M2, M2 মানে কি হবে 62, বাস ক্যালকুলেট করে দিন, আর কিছু না। তাহলে কি করবো এটাকে, 0 0 0 ক্যান্সেল ক্যান্সেল হয়ে যাবে এটা, হ্যাঁ, এটা 2, এটা 0.93 আসছে, 93 62, তাহলে হচ্ছে গিয়ে আমাদের W2 সমান হচ্ছে কত 62 ইনটু 2.4 বাই 0.93, 62 দুগুণে 124, 124 আর হচ্ছে 4 আছে আবার বাই এটা, মানে 124 এর থেকে বেশি হবে, এটা একের থেকেও কম আছে, তাহলে অপশন বি হবে, এটা এটা একদম অপশন বি হবে, ঠিক আছে, কোনটা হচ্ছে অপশন বি, না দেখেই করতে পারবো বলা যাবে। চলুন নেক্সট, আপনারা বলবেন, আমি বলবো না, কি হবে তো কেউ বলুন। অনেকেই অনেকদিন ধরে বলছিলেন যে আমাদের কোশ্চেনগুলো করতে সমস্যা হচ্ছে যখন আমরা নিজেরা সলভ করছি, দেখুন আর সমস্যা হবে না, প্রায় সব রকমের কোশ্চেনই আমি করিয়ে দিলাম, ঠিক আছে, আর এটা প্র্যাকটিস সেটটা একটু পরে পাঠিয়ে দিচ্ছি, নোটসটাও পাঠিয়ে দিচ্ছি। পারবেন বলতে কেউ, কেউ বলতে পারবেন, মোলাল হিমাঙ্ক দ্রবণ দেওয়া আছে, তড়িৎ বেঞ্জিনের দ্রবণে মোলালিটি দেওয়া আছে, হিমাঙ্কের অবনমন দিয়েছে, ক্যালকুলেট করতে দিয়েছে, ডেল্টা টিএফ ক্যালকুলেট করতে দিয়েছে, আর কিছু না, সমান হচ্ছে কেএফ ইনটু এম, কেএফ এর ভ্যালু কত 5.12, আর এটা ভ্যালু হচ্ছে 0.078, সোজা কথা গুণ করতে দিয়েছে, আর কিছু না, এটা গুণ করতে দিয়েছে, গুণ করলে কত হবে, যদি মাল্টিপ্লাই করি কত হবে বলুন, করবো আমরা কি 5.12 আছে, এর সাথে আমরা এটা কি করে নেবো, এটাকে 0.8 ধরে নেবো, 5 8 40, 0.4 এর কাছাকাছি হবে, অপশন ডি, ওকে, ভালো কোশ্চেন দিয়েছে। কেএফ দেওয়া আছে 10 গ্রাম 10% ভর সম্পন্ন ইথিলিন গ্লাইকল থেকে যে সংখ্যায় বরফ পৃথক হতে শুরু করে, 10% ভর সম্পন্ন মানে কি 100 গ্রামে 10 গ্রাম আছে, 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম আছে, তার মানে 90 গ্রাম জলে 10 গ্রাম ইথিলিন গ্লাইকল মেশানো আছে, তো ডেল্টা টিএফ ক্যালকুলেট করতে হবে, সমান হচ্ছে কেএফ ইনটু W2 1000 বাই W1 ইনটু M2, ঠিক আছে, কেএফ কত 1.8 ইনটু W2 কত 10 ইনটু 1000, W1 90 ইনটু M2 1 হচ্ছে 61, এটা ক্যালকুলেট করুন তো কত হচ্ছে, দেখুন তো এটা এটা ক্যালকুলেট করলে কত আসছে, জিরো কেটে গেল, আচ্ছা এটা মোটামুটি কত কাছাকাছি আসতে পারে, 60 থেকে 180, ওয়ানের কিছু কাছাকাছি কত আসছে এটা ক্যালকুলেট করলে, ক্যালকুলেট করলে কত আসছে, স্যার 2 এর কাছাকাছি। ওরকমই আসার কথা, 1.26
কমই, তাহলে -1.86 উত্তর হবে। না উত্তর হবে না, ঠিক করে দেখুন, এটা ক্যালকুলেশনটা ঠিক করে দেখুন, এর কাছাকাছি হবে না। না, এটা ঠিক তো মনে হচ্ছে না কোশ্চেনটা। ডেটটা হবে কি 10% ইথিলিন গ্লাইকল যে উষ্ণতায় বরফ হচ্ছে, 10% মানে ঠিকই তো লিখেছি, 10 গ্রাম 100 গ্রামে, তাহলে 10/90 হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 10/9 আছে, এই তো ঠিক আছে। এটা দেখুন কত হচ্ছে, এটা 18, মানে এটা 1800 বাই এটা হচ্ছে 9 কে 9, 6 9 54, 549, এটা কতটা হবে? 3 পয়েন্ট সামথিং হবে, 3 পয়েন্ট সামথিং হবে। তাহলে 3 পয়েন্ট কিছু বটে, 3 নয় কিন্তু 3 এর থেকে বেশি, তাহলে -3.3 উত্তর। উত্তর হবে -3.3। ওটা 2 ভাবছিলাম আমি, 90টাকে 20 ভেবেছি, ওই জন্য হচ্ছিল না আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, গাঢ় দ্রবণে কাঁচা আম রাখলে অনেকটাই চুপসে যায়, নিম্নোক্ত পদ্ধতিটি এই এটি বিশ্লেষণ করা যায় কোন পদ্ধতি দ্বারা? কোনটা? কাঁচা আম রাখলে অভিশ্রবণ স্যার। একদম অবিশ্রবণ গাঢ় লবণ দ্রবণে দেখবেন ওই যে কি আমসি বলে আমাদের এদিকে, কি বলে জানি না আপনাদের এদিকে, কি করা হয় আমটাকে ওই রোদে দেখবেন রেখে দেওয়া হয়, কেটে নুন দিয়ে, নুন হলুদ দিয়ে, দেখবেন ওটা চুপসে যায় না অনেকটা, ওটা ছোট হয়ে যায় না দেখবেন। ওটা অবিশ্রবণ প্রক্রিয়া। চলুন তাহলে এটা দেখি। -10 ডিগ্রিতে ঠান্ডা করা হলো, কারণ আমি লিখতে পারি এটা 10 হলো, টিএফটা সমান কেএফ, কেএফ মানে 1.86 ইনটু W2 ইনটু 1000 বাই হচ্ছে গিয়ে M2 মানে হচ্ছে 62 বাই হচ্ছে W1 250। ক্যালকুলেট করুন, অঙ্ক হয়ে যাবে। দ্যাট ইজ ক্যান্সেল 4। ক্যালকুলেট কি করতে বলেছে? ওহো হো, আচ্ছা, যে পরিমাণ জল মানে W1 টা ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, এই যে সব না যত আছে এটা W1 টা, W1 যদি ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে? W1 যদি এখানে ক্যালকুলেট করি তাহলে কত আসছে? W1 যদি ক্যালকুলেট করি এখানে কত আসবে? W1 সমান 1.86 ইনটু 1000 বাই 10 আসছে, এটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 186 গ্রাম, কত? 186 গ্রাম। 186 গ্রাম কি হবে এটা? মানে থাকবে, এটা এর মধ্যে থাকছে, এটা দ্রবীভূত হবে না কারণ -10 ডিগ্রিতে, তাহলে বাকিটা নিশ্চয়ই দ্রবীভূত হয়ে যাবে। তাহলে কতটা দ্রবীভূত হবে? 250 186, তাহলে কত হচ্ছে? 250 186 করলে কত? এদিকে এদিকে হচ্ছে 14 আর এদিকে 64। হচ্ছে 64 গ্রাম হবে, 64 গ্রাম। বুঝতে পারলেন কি বলেছে? কোশ্চেনটা ভালো করে দেখবেন। হ্যাঁ, উত্তর হয়তো ওই মানে যেটা বের হচ্ছে সেটাই সব থেকে আগে দেবে, যাতে ভুল হয়। ওকে, এটা এটা খুব ভালো কোশ্চেন। 1 মোলার দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন এত, 2 মোলার দ্রাবকে হিমাঙ্কের অবনমন 2k। তাহলে এগুলোর মধ্যে সম্পর্কটা কি? কেবি আর কেএফ এর মধ্যে। কেবি আর কেএফ এর মধ্যে রিলেশন কি হবে? স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে 2 কেলভিন, আর এটা হচ্ছে 2 মোলারের জন্য 2 কেলভিন, তাহলে কি হবে?
আচ্ছা ডেল্টা টিবি সমান কি জানি কেবি ইন্টু এম, তাই তো? ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। এমটা 1 হলে কত হচ্ছে? এমটা যদি 1 হয়, আহ, এই এমটা যদি 1 হয় তাহলে এটা 2 কেলভিন হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 কেলভিন। তাহলে কেবি সমান কত হচ্ছে? হাফ। আর এদিকে কেএফ সমান কত হচ্ছে? না 2 কেলভিন হবে কখন? না কেএফ ইনটু যখন এটা 2 মোলার হচ্ছে, তাহলে কেএফ সমান হচ্ছে কত? 1। তাহলে কেবি আর কেএফ এর মধ্যে রিলেশন করতে পারবো না আমরা? করতে পারবো না? কেবি সমান আমি 1 এর জায়গায় কেএফ লিখছি বাই 2 লিখছি, তাহলে কেএফ সমান কি হচ্ছে? 2 কেবি। কেএফ না কেবি সমান 2 কেএফ হবে। স্যার কেবি সমান টু হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক, তাই বলছি। কেবি সমান 2 কেএফ হবে, উত্তরটা হবে কেবি সমান 2 কেএফ। এখান থেকে রিলেশনটা বের করতে পারবি ওই একই মোলাল দ্রবণের ক্ষেত্রে আর কি, এগুলো যদি করি তাহলে এগুলো কোথাও কেএফ সমান হবে। নেক্সট হচ্ছে গিয়ে একটি লঘুকৃত দুধের নমুনার হিমাঙ্ক -2 ডিগ্রি সেন্টিগ্রেড, দুধের হিমাঙ্ক -5 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, বিশুদ্ধ দুধে কি পরিমাণ জল মিশ্রিত করলে সেটি লঘুকৃত নমুনা হবে? কোনটাই হবে? সবসময় কি দিতে হবে? জলটাকে বেশি দিতে হবে। 3 কাপ জল আর 2 কাপ বিশুদ্ধ দুধ, এটা দিতে হবে, ঠিক আছে? থিওরিটিক্যাল কোশ্চেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, লঘুকৃত হবে। লঘুকৃত নমুনা মানে কি? এসবের কোনো ভ্যালুই নাই, এই যে এগুলো আছে লঘু দ্রবণ, তো লঘু দ্রবণ হতে গেলে আমাকে কি বেশি দিতে হবে? আমাকে বেশি দিতে হবে হচ্ছে গিয়ে সলভেন্টটা। সলভেন্ট এখানে জল। বলুন এটা কি হবে? ভেন্টফ ফ্যাক্টরের মান দিয়েছে K2HgI4 40% দ্রবীভূত হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে আলফা সমান আমরা কি জানি? I-1/n-1। আচ্ছা K2HgI4 কিভাবে ভাঙবে? 2K প্লাস প্লাস HgI4 2 মাইনাস, তাহলে n সমান কত? 3। তাহলে এখান থেকে আমরা করতে পারি আলফা হচ্ছে কত? 40/100 সমান I-1/3 - 1। তার মানে এটা হচ্ছে গিয়ে 0.4 সমান I-1/2। তাহলে I-1 সমান হচ্ছে 0.8, I সমান হয়ে যাবে কত? 1.8। উত্তর কোনটা হবে? অপশন ডি। কি হবে? অপশন ডি, এটা 1.8, ঠিক আছে? আচ্ছা বলুন এটা। এটার ক্ষেত্রে কি করব? ডাইমার তৈরি করছে, সংযোজন হচ্ছে 30 গ্রাম বেনজিনে W গ্রাম অ্যাসিড ডি দ্রবীভূত হয়, W গ্রাম অ্যাসিড ডি দ্রবীভূত হয় এবং হিমাঙ্কের অবনমন 2 কেলভিন। অ্যাসিড ডি ডাইমার পরিবর্তিত হওয়ার পরিমাণ 80% হলে W হবে। কিছুই নাই অঙ্কটায়, কিচ্ছু নেই, সোজা অঙ্ক একদম। তাহলে I বের করব প্রথমে। I সমান কত? I সমান আমি বের করব আগে কি জানি? বিটা ইকুয়ালস টু I-1/1/n-1। তাহলে I বিটা এখানে বিটা কত? 80%। তাহলে 80/100 সমান I-1/1/n। 1/n মানে হাফ। কেন না? n সমান 2 হচ্ছে, ডাইমার গঠন করছে, দুটো একসাথে যুক্ত হচ্ছে, এটা হবে। এটা 0.8 হচ্ছে, তাহলে দেখুন I-1 সমান 0.8 ইনটু এটা কত আসছে? -0.5, -0.5। তার মানে I-1 সমান হয়ে যাচ্ছে -0.4। তাহলে I সমান কত হচ্ছে? -0.4 মাইনাস এই +1, তা হচ্ছে 0.6 উত্তর। I বের হলো। এবার কি ক্যালকুলেট করতে বলেছে? ক্যালকুলেট করতে বলেছে আমাকে W কত হবে। তাহলে ডেল্টা TF সমান কি? ডেল্টা TF সমান KF ইনটু M। M মানে আবার করতে পারি ডেল্টা TF সমান KF ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2। এখানে কি বলেছে? W2
গ্রাম অ্যাসিড দ্রবণতা, W2 টা বের করতে হবে, W আর কি। তা ডেল্টা টিএফ কত? ডেল্টা টিএফ 2 কেলভিন অবনমন হয়। কেএফ এর মান কত? কেএফ এর মান হচ্ছে তোমার গিয়ে 5 ইনটু W ইনটু 1000। W1 কত? W1 হচ্ছে 30 গ্রাম বেনজিনে। আচ্ছা M2 কত? M2 কত হবে? এটা আণবিক ভর বেনজোইক অ্যাসিডের 122। W2 টা ক্যান্সেল, এই ক্যালকুলেট করতে হবে, 6 হচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে W সমান হচ্ছে 2 গুণিত 6 ইনটু 122 বাই হচ্ছে 1000, 212, 12 গুণিত 122 বাই হচ্ছে 1000, মাল্টিপ্লাই করুন। 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24 26, 12 একটা 12 আর 2 এ 14, 1464 বাই 1000 গ্রাম, তাহলে হচ্ছে 1464 গ্রাম। কত হচ্ছে? 1464, মানে হচ্ছে অপশন এ 1.5 এটা। ঠিক আছে, ঠিক আছে না ক্লাসে? ঠিক, শুনুন এটা কি হবে? বলুন এটা কি হবে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.6 গ্রাম ইউরিয়া এবং এত গ্রাম গ্লুকোজ মিশ্রিত 100 ml জলে মিশ্রিত করা হয়েছে। দ্রবণের অভিসরণ চাপ কত? আমরা কি জানি? আমরা প্লেনলি ফর্মুলা ইউজ করব আর কিছু। পাই ইকুয়ালস টু সিআরটি। পাই সমান হচ্ছে এসি সমান এন বাই ভিআরটি। এন ক্যালকুলেট করে নিন। এন সমান কি হবে? এন অফ ইউরিয়া স্যার প্লাস 0.2 মোল। কত? কত হচ্ছে? 0.2 দেখে নিচ্ছি। 0.6 গ্রাম ইউরিয়া, তাহলে 0.6 বাই 60 প্লাস হচ্ছে 1.8 গ্রাম গ্লুকোজ, 1/8 বাই 180, তাহলে এটা দেখুন কত হচ্ছে? 1 এর 10 আর এটা হচ্ছে 1 এর 100, তাহলে কত হচ্ছে এটা? সরি স্যার 0.11 আসবে তাহলে। 0.11 আসছে, 0.11 এটার মান 0.11, দুটোই যোগ করতে হতো, মোল সংখ্যা বেড়ে গেছে। বাই ভি কত এমএল, এখানে কত এমএল দেওয়া আছে? 100 এমএল। এটা 100 এমএল টাকে আমরা লিটারে করব, তাহলে 100 ইনটু করে দিলাম 1000। আর এর মান হচ্ছে 0.082 ইউজ করব, ইনটু হচ্ছে গিয়ে কি টি এর মান হচ্ছে 300, ক্যালকুলেট করে নিন, নিউমেরিক্যাল হয়ে গেল। 100 0 0 ক্যান্সেল করে দিন শূন্যগুলোকে, দুটো এখানে 0 0 ক্যান্সেল, এখানে দুটো 0 ক্যান্সেল। আবার অন্য অনেক ভাবে ইয়ে করতে পারি, এটাকে 11 ধরতে পারি, এটাকে 11 করে দিন, তাহলে এই দুটো 0 ক্যান্সেল করে দিলাম, এটাকে 0, এটাকে এটা যদি কেটে দিই তাহলে 0.8 হয়ে যাবে, 0.82, তাহলে হচ্ছে 11 ইনটু 3 ইনটু 0.82, এটাকে ক্যালকুলেট করতে হবে, আর কিছু না, এত এটি। ঠিক আছে, কত আসছে? এরকমই আসবে দেখুন, ওকে আমি ক্যালকুলেশন আবার ভুল করেছি নাকি, কখন হয় হতেও পারে, আবার বলা যাবে না। ঠিক আছে, দেখে নেবেন কত হচ্ছে, কত বেরোচ্ছে। বেরোচ্ছে কত এটা? এটা ক্যালকুলেট করে দেখবেন কত হচ্ছে। ঠিক আছে, এটা বেরোবে হচ্ছে গিয়ে 4.92, এটা উত্তর দেবে। ক্লিয়ার এই অবধি? কারো কোনো প্রবলেম? কারো কোনো সমস্যা আছে বলুন তাহলে।